সরো, যদি কখনো আমাদের মনে পড়ে স্কুলের পুরনো বিল্ডিংয়ে চলে আসিস। শেষ হওয়া স্কুল জীবনের স্মৃতিগুলোর জমা ধুলো দেখতে চলে যাব। মাথা ভর্তি আবির মেখে এই সবে গাড়ি থেকে নামল ষোড়শী। হাত উঁচিয়ে গাড়িতে বসে থাকা স্কুল ফ্রেন্ডদের বিদায় জানালো সে। চোখটা কেমন ছলছল করছে। এটাই হয়তো বা শেষ দেখা তাদের সাথে। আর কোনো দিন বুঝি তাদের সাথে দেখা হবে না। হবে একমাত্র ওর গ্রামে ফিরে গেলে। তবে ষোড়শীর মনে হয় না ও আর গ্রামে যেতে পারবে। ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আজ ও গ্রাম ছেড়ে এই ছোট্ট শহরে চলে এসেছে। পরনের কালো, লাল পাড়ের সাদা শাড়িটার কুচিগুলো বড্ড মাটিতে ঝুলে রয়েছে। তার জন্যে মাঝে মাঝেই হোঁচট খেতে হচ্ছে ওকে। কাল রাতে গ্রাম ছেড়েছে ও। শেষবারের মতো সব বন্ধুরা গিয়েছিল শান্তিনিকেতনে। আজ ওকে ওর বন্ধুরা এখানে নামিয়ে দিয়ে আবারও গ্রামে ফিরে গেল। কড়া রোদে বড্ড অস্বস্তি হচ্ছে ষোড়শীর। ভাগ্যিস নিখিলেশ ওর সব জিনিসপত্র আগেই পাঠিয়ে দিয়েছে। তাই তো ওকে আর বয়ে আনতে হলো না। আসার আগে ওর মেজ জেঠি মানে নিখিলেশের মা বারণ করেছিল। ষোড়শীকে সে অত পছন্দ না করলেও তিনি চাননি ষোড়শী এই শহরে আসুক। আসলে বাড়িতে কুকুর পুষলে যেমন তার প্রতি মায়া হয় ওনারও বোধ হয় সেই মায়া 18টা বছরে জন্মে গিয়েছে। ষোড়শীর ও কোনো ইচ্ছে ছিল না এখানে আসার। তবে মিমির শেষ কথা রাখতে ওকে আসতে হলো শেষমেশ। শেষ কথা মানে মাস চারেক আগেই ওর মিমি মারা গিয়েছে। হুট করেই হার্ট ফেল করেছিলেন তিনি। চিকিৎসার সময় ডক্টর বলেছিলেন চিন্তার কিছু নেই, উনি ঠিকই আছেন। কিন্তু মারা যাবার দিন ডক্টর ওর মিমিকে ভালো দেখে তার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। আর তারপরেই ঘটে অঘটন। কেউ বুঝতেই পারেনি যে সুস্থ মানুষটা শেষে আবার অসুস্থ হয়ে যাবে। সবে বিকেলের শুরু হচ্ছে। এমনিই ছুটির দিন। আশপাশের বাড়ির লোকেরা হয়তো এখনো ভাতঘুম দিচ্ছে। তাই রাস্তাঘাট ফাঁকা। কিছুটা গিয়েই ষোড়শী দেখল বিরাট একটা খেলার মাঠ। অনেক ছেলে পিলে মাঠে বসে গল্প করছে। পাশে একটা ফুটবলও পড়ে রয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে খেলা শুরু হবে। মাঠের উপরে রাস্তায় একটা লোক বাইকে আসছিল। ষোড়শী তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এখানে মোহন রায়ের বাড়ি কোনোটা বলতে পারবেন? ওই তো এই মাঠের শেষে একটা মোড় পড়বে, ওখানেই মোহন কাকুর বাড়ি। দেখবে বাড়ির সামনে বাগান বিলাস গাছ রয়েছে। দেখলেই এক ঝটকায় চিনে যাবে। লোকটার দেখানো পথের দিক থেকে চোখ সরিয়ে ষোড়শী ধন্যবাদ দিল। পরে পুনরায় হাঁটতে লাগল। মাঠের ছেলেগুলো হাঁ করে শাড়ি পরিহিতা মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। মুখে মেয়েটির লাল আবির দেখে একটি ছেলে বলল, ইস, কেন যে আজ তাড়াতাড়ি রং খেলাটা শেষ হল। না হলে এই মেয়েকে রং লাগানো যেত। অপর একটি ছেলে বলল, হাতে ওটা কিসের মালা বলতো মোহিত? দেখতে পাচ্ছিস না চন্দ্রমল্লিকার সঙ্গে গোলাপ জড়ানো? অপর আরেক ছেলে বলল, দেখ মাথার খোপায় কেমন অপরাজিতা ফুল গুজেছে। মোহিত ধমকে উঠে বলল, মেয়েটার সাজ পোশাকে তোদের এত কি সমস্যা? মেয়ে দেখলেই হামলে পড়ে সব। মাঠের শেষ প্রান্তে বৈকালকে আসতে দেখে মোহিত ওকে হাত দেখিয়ে ডাকল। বৈকাল মোহিতকে হাত দেখাতেই হাত থেকে এতক্ষণ ধরে রাখা চেনটা রাস্তায় পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে পোষা বাচ্চা কুকুরটা এক দৌড়ে ষোড়শীর সামনে। আত্মা যায় যায় অবস্থা নিয়েই ষোড়শী মাঠের ছেলেগুলোর দিকে ছুটল। পারলে তারাই পারবে এই কুকুরের হাত থেকে বাঁচাতে। কিন্তু বেশি দূর ওকে ছুটতে হল না। পাথরে হোঁচট খেয়ে একেবারে মাটিতে।
কুকুরটাও ততক্ষণে ঘেউ ঘেউ করতে করতে ষড়শীর কাছে এসে ওর পায়ের কাছে মুখ নিয়ে যাচ্ছে। ষড়শীর হৃদযন্ত্র ক্রমে ক্রমে কেঁপে উঠছে। এই শহর একেই ওর জন্যে কুফা, তার উপর আসতে না আসতেই অঘটন। এই কুকুর প্লিজ আমাকে কামড়ে দিবি না। অনেকগুলো ইঞ্জেকশন নিতে হবে। তার থেকে বড় কথা তুই কামড়ালেই আমি মরে যাব। সরে যা রে। ষড়শী কুকুরটাকে দূরে যেতে বললেও কুকুরটা ওর পায়ের কাছে মুখ নিয়ে যাচ্ছে। তখনই পিছন থেকে যার কুকুর সে এসে কুকুরটাকে হাতে তুলে নিল। সামনের মেয়েটিকে বলে উঠল, একটা ছোট্ট বাচ্চা কুকুরকে দেখে ভয় মরে গেলেন তো আপনি। দম নিল ষড়শী। যাক বাবা, এ যাত্রায় সে বেঁচেছে। হাত পা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল। পরে কুকুরটার দিকে তাকাল। কুকুরটা এখনো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রয়েছে। শাসন করার ভঙ্গিতে ষড়শী বলল, তুই কুকুরটা মোটে ভালো নয়। জানিস একটু হলেই আমি মারা যাচ্ছিলাম, তাও এই অচেনা শহরে। বাজে পচা তুই। নিজের প্রাণপ্রিয় আদুরে রসগোল্লাকে কুকুর বলায় মানে লাগল বৈকালের। আপনার সাহস তো কম না, আপনি একে কুকুর বলছেন। বৈকালের কথায় ভ্রু কুঁচকে ফেলে ষড়শী। ছেলেটাকে এক ঝটকায় ওর পাগল মনে হয়। পরে কি ভেবে বলে, কুকুরকে কুকুর না বলে কি বলবো, কুত্তা? আরও রেগে যায় বৈকাল। এবারের ডাকটা আরও অসহ্যকর। কোলের কুকুরটা কুই কুই করে ওঠে। ওরও বোধহয় নামটা পছন্দ হয়নি। কি বলবেন মানে? ওর একটা নাম আছে, পারলে ওই নাম ধরে ডাকবেন। কোমরে এক হাত রেখে অপর হাত মাথায় দেয় ষড়শী। সূর্যের তির্যক রশ্মি এসে ওর মুখে পড়ছে। চুলের ফাঁক দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তার মধ্যে আরেক জ্বালা। কি নাম এই কুকুরটা? সামনের ছেলেটার নাকটা লাল হয়ে গিয়েছে। রাগে নাকি রোদে? আবার নির্ঘাত কুকুর বলায় রেগে গিয়েছে। না মানে আপনার কোলের এই পুচকেটার? রাগটা এত পরিমাণে লাগছে সে সামনের মেয়েটাকে অসহ্য ও লাগছে। কথা বলতে ইচ্ছে করছে না। বৈকাল তবুও বলল, আপনাকে কেন বলবো? যান তো এখান থেকে। ছেলেটাকে তো ভালো কথাই বলল ষড়শী। তাও যে কেন এত খাচোকখাচ করছে কে জানে। এ কোনো পাগলের পাল্লায় পড়েছে ও, কে জানে। বৈকাল সরে যাচ্ছিল সামনের দিকে। মাঠের ছেলেগুলো কেমন করে ওদের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে ষড়শী বলল, শুনুন। পিছন ফিরে ষড়শীর দিকে তাকালো বৈকাল। বলছি ওই কুকুরটা তো আপনার, ওকে আগলে রাখতে পারেন না। রাস্তায় ছেড়ে দিয়েছেন। যত সব। কথাটুকু বলে ষড়শী মুখ ভেঙচি কাটতে গেলে বৈকাল ওর হাত দুটো সামনে বাড়িয়ে ষড়শীর সামনে আনতেই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। চমকে গিয়ে ষড়শী সামনে ছুটতেই দেখল একটা ছেলে ওর দিকেই আসছে। ও আগেভাগে গিয়ে ছেলেটার টি শার্ট খামচে পিছনে দাঁড়িয়ে গেল। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। এই পাগল ছেলেটা আমাকে মেরে ফেলবে এবার। বৈকাল ততক্ষণে ওদের সামনে এসে গিয়েছে। রসগোল্লা তখনও ঘেউ ঘেউ করে লেজ নেড়ে চলেছে। মোহিত, তুই আমার সামনে থেকে সরে যা। এই মেয়েটা আমার রসগোল্লাকে কুকুর বলেছে। আমি ওকে ছাড়ব না। পিছন থেকে ষড়শী মোহিতের জামা টেনে বলছে, না না, আপনি সরবেন না। এই ছেলেটাকে প্রথমে হাফ মেন্টাল মনে হয়েছিল, এখন দেখি এ তো ফুল মেন্টাল। নিজের সম্পর্কে পাগল খেতাব অর্জন করে বৈকাল মোটেও খুশি হল না। তেলে বেগুনে জ্বলে উঠল। দেখলি, আমাকে বলে কিনা পাগল। একে আমি আজ কিছুতেই ছাড়ব না। রসগোল্লা এবারে ভ্যাকসিন নেইনি এখনো।
আজ রসগোল্লা একে কামড়াবে, তারপর এই মেয়েকে আমি 14টা ইঞ্জেকশন নেওয়া করবই করাবো। দেখছেন কি পাজি ছেলে, দুইজনেই পাজি, কুকুর ও পাজি, কুকুরের মালিক ও পাজি। কি বললেন? এবার কুকুর বলায় রসগোল্লা নিজেই ঘেউ ঘেউ করে উঠল। ভয় লাগল ষড়শীর। এতক্ষণ কুকুরের মালিক রেগেছিল, সেটা ঠিক আছে, কিন্তু এবারে তো স্বয়ং কুকুরটাই রেগে রয়েছে। তাই চট করে বলে উঠল, না মানে রসগোল্লা আর কি। দুই পক্ষের কুকুর নিয়ে লড়াইতে মাঝে ফেঁসে যাওয়া মোহিত বলল, দুইজনে থামলে আমি কিছু বলি। দুইজনেই মোহিতের দিকে তাকালো না। বৈকাল তাকিয়ে আছে অচেনা মেয়েটির দিকে, আর ষড়শী তাকিয়ে রয়েছে অপরিচিত ছেলেটির রসগোল্লা নামক কুকুরটির দিকে। মোহিত যদি কিছু বলে তবে দুইজনেই তা শুনবে, কিন্তু এর জন্যে মোহিতের দিকে তাকাতেই যে হবে এমন কথা কোথাও লেখা নেই। বৈকাল, উনি তো তোর কুকুর, না মানে রসগোল্লাকে চেনে না, তাই উনি ভুলে বলে ফেলেছে, এবারের মতো মাফ করে দে। মোহিত ও মাঝে মাঝে রসগোল্লাকে কুকুর বলে ফেলে, সেটা বৈকাল মেনে নেয়, কিন্তু আজ মেয়েটার সামনে কুকুর বলায় তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, তোর কথায় মাফ করলাম, তাও এই নিয়ে 2 বার। তৃতীয় বার কিন্তু একে আমি রসগোল্লার মা চমচমের কাছে দিয়ে আসব, তখন বুঝবে। ভয় ভয় বৈকালের দিকে তাকালো ষড়শী। এই পুচকে রসগোল্লাকে দেখেই ওর প্রাণ যাচ্ছে, তাহলে এর মা কেমন হবে কে জানে। আহ, বৈকাল তুই না, ও কি জন্যে আবার বলতে যাবে? উনি তো এপাড়ার না, দেখছিস না অচেনা, হয়তো ঘুরতে এসেছে। চোখ ছোট ছোট করে মোহিতের পিছনে থাকা ষড়শীর দিকে তাকালো বৈকাল। মেয়েটা কেমন জড়সর হয়ে দাঁড়িয়ে রয়েছে, ভয় পেয়েছে? তাও ওকে ভাবা যায়, এই বৈকাল সান্নালকে কিনা একটা মেয়ে ভয় পেয়েছে। হ্যাঁ, সত্যিই ষড়শী ভয় পেয়েছে। থাকতে ওকে এই পাড়াতেই হবে, আর এই ছেলেটার সাথে দেখাও হবে। ভাবলেই ভয় হচ্ছে ষড়শীর। পরে কি মনে করে নিজেকে সান্ত্বনা দিল, কুকুরটাকে রসগোল্লা বললেই হবে, তাহলে আর ভয় কিসের? না না, ভয় তো ওর আছে, এই যে রসগোল্লা যেভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে। বাপরে বাপ, আবার যদি কোনো দিন তাড়া করে। ষড়শীর হাতটা হালকা হতেই মোহিত ওর দিকে ঘুরে তাকাল। প্রথমেই থমকে গেল। শুধু মোহিত না, সামনের ষড়শীও থমকে গেল। দুইজনেরই মনে একটাই প্রশ্ন, এত মিল কারোর মধ্যে কিভাবে হতে পারে? মোহিত আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম? হুঁশ ফিরল ষড়শীর। এতক্ষণ মোহিতের দিকেই তাকিয়েছিল সে। পরে উত্তর দিল, আমি ষড়শী। এই দিকে ঘুরতে এসেছেন? আর এসেই কুকুরের না মানে রসগোল্লার সামনে। মুচকি হাসল ষড়শী। বৈকালের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে বলল, আমি না, রসগোল্লা আর রসগোল্লার মালিক সামনে এসে গেছে। মোহিত উচ্চস্বরে হেসে উঠল। ষড়শী মোহিতের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। অপরদিকে রসগোল্লা কখন গিয়ে ষড়শীর পায়ের কাছে ঘুরঘুর করছে সেই দিকে কারোর হুঁশ নেই। মোহিতের থেকে বিদায় নিয়ে ষড়শী সামনের রাস্তার দিকে এগিয়ে গেল। তবে কি মনে করে আবার পিছনে ফিরল। মোহিত হা করে ওর দিকেই তাকিয়ে রয়েছে। দুজনের দৃষ্টিই যেন বলছে তারা খুব আপন, খুব। মিষ্টি হেসে ষড়শী আবার হাঁটা ধরল। মোহিত আর কিছু না ভেবে ষড়শীর উল্টো দিকে তাকাল। কারোর আসার অপেক্ষা। প্রথমে মনে হয়েছিল ষড়শী মেয়েটাই হয়তো সেই যার জন্যে ও অপেক্ষা করছে, কিন্তু নাম তো অন্য বলল।
তবে কেন যেন মোহিতের নিজের সঙ্গে ষড়শীর একটা টান অনুভব করল। বৈকাল আয়। মোহিত আবার গিয়ে আড্ডা দেবার জন্যে বসে গেল। তবে দৃষ্টি ষড়শীর যাওয়ার পানে। বৈকাল মোহিতের দিক থেকে চোখ সরিয়ে ষড়শীর দিকে তাকাল। মাথায় গোজা অপরাজিতা ফুল দেখে ভারী অবাক হল ও। নিচ থেকে উঠে দাঁড়াল বৈকাল। এতক্ষণ ও বসে রসগোল্লাকে ধরেছিল। সে ওই মেয়েটার পিছনে ছুটছিল। ভাগ্যিস ঠিক সময়ে দেখেছে, না হলে তো আবার মেয়েটার চিৎকার শুনতে হতো। রসগোল্লাকে জড়িয়ে ধরে আধশোয়া হয়ে বৈকাল বলল, কি ব্যাপার বলতো, এই মোহিত ওই মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে কেন? খেলার মাঠ পেরোতেই বাড়িগুলো যেন ষড়শীকে ঝেঁকে ধরল। পুরো এলাকার মিডিল পয়েন্টে যেন ও দাঁড়িয়ে রয়েছে। আর চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। শুধু কি বাড়ি, উঁচু উঁচু ভবনেরও কমতি নেই। কিন্তু এত বাড়ির মধ্যেও মোহন রায়ের বাড়ি আর সেই বাগান বিলাসের খোঁজ ষড়শী পাচ্ছে না। এইদিকে ঘেমে একেবারে ওর অবস্থা খারাপ। মাথা ভর্তি আবিরগুলোও কেমন কুটকুট করছে। এখানে আসার পথে মুখটা জল দিয়ে ধুয়েছিল ষড়শী, কিন্তু শ্যাম্পু না করলে আবিরগুলো যাবে বলে মনে হয় না। পরনের শাড়ির আঁচলটা নিয়ে কানের পাশ দিয়ে গড়িয়ে পড়া ঘামটুকু মুছে কাঁধের ছোট ব্যাগ থেকে ফোনটা বের করল ষড়শী। নিখিলেশকে একটা ফোন করলেই জানা যাবে। ও বহুবার ওর বড় জেঠু, জেঠিমার বাড়িতে এসেছে। নিখিলেশ আর ষড়শী প্রায় সমবয়সী। তবে পড়াশোনার দিক দিয়ে ষড়শী এক ক্লাস উঁচুতে। গতবার মাধ্যমিকের সময় নিখিলেশের গুটি বসন্ত হতেই ছেলের অবস্থা খারাপ। সেই থেকেই এক ক্লাস পিছিয়ে পড়ে নিখিলেশ। এইবারে সে ক্লাস 12-এ উঠেছে। সেই সাথে ওর পড়াশোনাও বেড়েছে। আগে যে সারাদিন বাড়ি মাতিয়ে রাখত তাকে এখন ঘর থেকে বেরোলেই ওর না লাঠি হাতে বেধরম পেটায়। কেউ বলবে এই ছেলে 18 বছরের যুবক। ষড়শীর হুট করেই মনে হয় নিখিলেশ এমনি আর হৈহুল্লোড় করতে পারবে না। এখন তো ষড়শীই নেই, কাকে আর ও ডিস্টার্ব করবে? আজকে ষড়শীর মিমি মৃন্ময়ী দেবী বেঁচে থাকলে তাহলে নিশ্চয় ওকে এই অচেনা শহরে পাঠাত না। হয়তো মিমি বুঝেছিল সে চোখ বুঝলেই তার আদরের মেয়েটা ভেসে যাবে। ঠোঁট কাটা বাড়ির মেজ বউ ওকে দুচোখে দেখতে পারে না। হয়তো ষড়শীর পড়াশোনা বন্ধ করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। তিনি তো জানতেন ষড়শীর পড়ার শখ। ষড়শীর দুই চোখে স্বপ্ন যে তিনিই গেঁথে দিয়েছিলেন। আর গ্রামে ওকে কেই বা দেখত? ষড়শীর বাবাই তো মারা গিয়েছে ওর ছোটবেলায়। ষড়শী এই শহরে এসেছে একদিকে ওর মিমির বোনের বাড়িতে, অপরদিকে ওর বাবাই এর বড় দাদার বাড়িতে। ষড়শীর বাবাইরা 3 ভাই। ওর বাবাই ছিলেন সবার ছোট। মেজ ভাই হল নিখিলেশের বাবা, আর বড় ভাই মোহন রায়। ষড়শীর মামা দাদু 2 বোনকেই বিয়ে দিয়েছিল রায় বাড়ির বড় ও ছোট 2 ছেলের সঙ্গে। ভেবেছিলেন 2 বোন একসঙ্গে সংসার করবে, কিন্তু সেই সব কিছু হয়নি। ষড়শীর জন্মের পরপরই মোহন রায় নিজের স্ত্রী পুত্রকে নিয়ে শহরে এসে পড়েন। সেই থেকে তারা শহরেই রয়েছে। কোনো দিন তারা গ্রামের মাটিতে পা রাখেনি। একদিকে তারা যেমন ষড়শীকে চেনে না, তেমনি ষড়শীও তাদের চেনে না। তবে তাদের মানসিকতা, স্বভাব পুরোটাই ষড়শী জানে। ছোট কাল থেকে জেনে আসছে, যা মুখস্থ অবধি হয়ে গিয়েছে। নিখিলেশকে কলটা লাগিয়েই ফেলেছিল ষড়শী, কিন্তু পরক্ষণেই কলটা কেটে দিল। ফোনটা ধরেই নির্ঘাত নিখিলেশ ওকে বলবে, জানতাম তুই বাড়ি খুঁজে পাবি না। আমি তোকে বলেছিলাম তুই এখনো ছোট, তুই কি এই সব পারিস নাকি? এই কথাগুলো ষড়শীর একদম সহ্য হয় না। নিখিলেশ মনে করে ষড়শী হল একদম হাবা গোবা।
ও রাস্তাঘাটে ঠিকমতো চলতে পারে না। কোথায় ষোড়শী ফোন করলে যেই নিখিলেশ বলবে, তুই রাস্তা খুঁজে পাসনি তো? তখন ও কত স্মার্টলি বলবে, আমি চলে এসেছি, তোর বড়মাকে দেব, কথা বলবি? ষোড়শী সামনের দিকে একটু এগিয়ে গেল। নিজেই একটু খুঁজুক, না পেলে কাউকে জিজ্ঞেস করলেই তো হবে। আসলে বড় বড় কয়েকটা ভবনের জন্য একটু দূর অবধি ভালো করে দেখা যাচ্ছে না। আরও কিছুটা এগোতেই ছোট একটা লেক নজরে পড়ল ষোড়শীর। তার জলেই ভেসে রয়েছে ফুলের অনেক পাপড়ি। এগুলো যে কাগজ ফুলের গাছ তা বুঝতে অসুবিধা হল না ষোড়শীর। এই ফুলের আরেক নাম বাগান বিলাস। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে দেখেছে ষোড়শী। ভাগ্যিস নামটা শুনেছিল, না হলে হয়তো আবার গুগল সার্চ করতে হতো। যে বাগান বিলাস কি গাছ? লেকটা পেরিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো ষোড়শী। কিন্তু এটা তো পাশাপাশি দুটো বাড়ির গেট। একটা বাড়ির গেট অবশ্য হা করে খোলা। গ্রামের দিক হলে এই হুট করে গেট খোলা থাকলে মানা যেত, তবে শহর বলে মানা যাচ্ছে না। শহরে হুটহাট কেউ গেট খুলে রাখে না। এখানে সুন্দর সুন্দর পোশাকের মাঝে সুন্দর সুন্দর চোরেরাও ঘুরে বেড়ায়। দুটো বাড়িরই গেটে বাগানবিলাস ফুল গাছ, একটা গোলাপি আরেকটা কেমন সবুজ সবুজ। কিন্তু কোনো বাড়িটা মোহন রায়ের কে জানে। হঠাৎই নেম প্লেটে চোখ পড়ে ষোড়শীর। ডান দিকের বাড়ির নেম প্লেটে লেখা কল্যাণ সান্যাল, ললিতা সান্যাল আর বৈকাল সান্যাল। বামদিকের নেম প্লেটে চোখ বোলালো ষোড়শী। সবচেয়ে উপরের সারিতে লেখা মোহন রায়। তার মানে বামদিকের বাড়িটাই ষোড়শীর গন্তব্য। মোহন রায়, তার স্ত্রী, ছেলের নামে কি সুন্দর একখান নেম প্লেট। শুধু একদম নিচের অংশটাই ফাঁকা। আর্টিস্ট বোধহয় আরও কারোর নাম লেখার আগেই কালি শেষ হয়ে গিয়েছিল। ছোট থেকে মনের মাঝে জমা ঘৃণার আরেক পারদ নিজের মনে সঞ্চয় করল ষোড়শী। ছোট্ট একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে বাড়ির গেটে পা রাখতেই চোখ গেল সামনে। এক ভদ্রমহিলা ছুটে আসছেন বাইরে। মুখশ্রী দেখেই দুইজন দুজনকে চিনতে পারল। ষোড়শীর মনে হল ওর মিমি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। শুধু গায়ের রংটা কালো থেকে পরিবর্তন হয়ে উজ্জ্বল ফর্সা। এক ঝটকায় ষোড়শী বুঝল এই মহিলাই ওর মিমির দিদি। দুজনের মুখের অনেক মিল, কিন্তু তারা যমজ নয়। ষোড়শীর সামনে দাঁড়িয়ে থাকা অনুরাধা দেবী ষোড়শীর মিমির চেয়ে 3 বছরের বড়। অনুরাধা দেবী কিছুটা ছুটেই বেরিয়েছিলেন। সামনের মেয়েটার মুখ দেখেই তিনি বুঝেছেন মেয়েটাকে। হুট করেই চোখজোড়া তার ছলছল করে উঠল। মনে হল তার বোন যেন তার কানে কানে বলে গেল, দিদি এইবার তোমার দায়িত্ব। আমার দায়িত্ব তো এই অবধিই ছিল। ষোড়শী নিজের মিমির শিক্ষামতো অনুরাধা দেবীকে প্রণাম করল। হুঁশ ফিরল অনুরাধা দেবীর। হাতটা নিষ্ফিস করল সামনের মেয়েটাকে একবার বুকে জড়িয়ে নিতে। কিন্তু কোথায় একটা বাধা তিনি আজও অনুভব করলেন। সেই বহু পুরনো বাঁধন খুলে তিনি বুঝি আজও বেরোতে পারলেন না। তুমি করে বলবে না তুই করে বলবে কথাটা ভেবেই অনুরাধা দেবীর মনে হল, তুই করে বললে যদি কিছু মনে করে, তার থেকে তুমি করেই তিনি বললেন, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ষোড়শীর মুখে আপনি শুনে চমকালো অনুরাধা দেবী। নিজেকে সামলে বললেন, ভেতরে চলো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। ষোড়শীকে নিয়ে ভিতরে ঢুকতেই অনুরাধা ওকে একটা ঘরে নিয়ে গেল। বিশাল এক ঘর, যেই ঘরে বিছানা থেকে শুরু করে কি না নেই। ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, পড়ার টেবিল, সেন্টার টেবিল আরও কত কি। সুন্দর করে সবকিছু পরিপাটি করে সাজানো। ঘরের এক কোণে ষোড়শীর 2খানা বড় ব্যাগ রাখা রয়েছে।
অনুরাধা দেবী বিছানার উপর থেকে ষড়শীর জামাটা হাতে দিয়ে বললেন, যাও স্নান করে এসো, তোমার তো খুব অস্বস্তি হচ্ছে। স্নান করলে ভালো লাগবে, যাও। আমি তোমার জন্যে শরবত আনছি। অনুরাধা দেবীকে আটকে ষড়শী বলল, শুনুন। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম আমার জন্যে এত কিছু না করলেও হবে। এত বড় ঘরে আমার থাকার অভ্যেস নেই। এর থেকে ছোট কোনো ঘর হলেই হবে। অনুরাধা দেবী কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার মা আমার কে হয় বলতো? আমার মাকে হয় আপনি তো জানেনই। তাহলে প্রশ্ন করছেন কেন? অনুরাধা দেবী চেয়েছিলেন মেয়েটির সঙ্গে স্বাভাবিক হতে। 4টে মাস ধরে তিনি ষড়শীকে কি বলবেন, কেমনভাবে কথা বলবে সব প্র্যাকটিস করেছিল। কিন্তু আজ ষড়শীর কথা শুনে তিনি বুঝলেন তার পক্ষে ষড়শীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব না। তিনি এমনি সবার সাথে মিশতে পারে না। ষড়শীর সঙ্গে মিশতেও একটু সময় লাগবে। তবুও তিনি বললেন, এই ঘরটা তোমার জন্যেই সাজানো হয়েছে। তুমি এই ঘরেই থাকবে। ষড়শী আর প্রত্যুত্তর করেনি। একেই ক্লান্ত লাগছে। আর এমনিতেই অপরের বাড়িতে তারা কোথায় ওকে রাখবে সেটা ওদের মাথা ব্যথা। জামা কাপড় হাতে নিয়ে ও ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই কানে রিংটোন ভেসে এলো ষড়শীর। নিখিলেশ ফোন করেছে। মাথায় তোয়ালে পেঁচিয়ে ষড়শী ফোনটা নিয়ে ওকে বর্তমান যেই ঘরে থাকতে দেওয়া হয়েছে তার ব্যালকনিতে গেল। ঘরে কারেন্ট নেই। ওর স্নানের পর এমনিই গরম হয়। কারেন্ট নেই দেখে ঘরে থাকার প্রসঙ্গই ওঠে না। বাইরে হাওয়া দিচ্ছে। কি রে সরো, পৌঁছিয়েছিস? এসে ফ্রেশ হয়ে বারান্দার হাওয়া খাচ্ছি রে একেবারে। তুই তো দেখি বড় হয়ে গেছিস। এইভাবেই তোকে ওখানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। সাবধানে থাকিস। তুইও। বলছি মেজো মা কি করছে? রোজ যা করে, ঘুমোচ্ছে। 5টা বাজলে তবে ঘুম ভাঙবে মায়ের। ওহ আচ্ছা। জেঠু দোকান থেকে ফিরেছে? না, এখনো ফেরেনি। আরও কিছু টুকটাক কথা বলে ফোন কেটে দিল ষড়শী। ওর ঠিক পাশেই অপর বাড়ির ব্যালকনি। 2 ব্যালকনির মাঝ বরাবর একটা করবী ফুলের গাছ রয়েছে। 2-1টা ডাল 2 বারান্দায় গিয়ে শেষ হয়েছে। আসার সময় নিচটা ভালো করে খেয়াল না করলে উঠোনটা যেন একটা নার্সারি। কত ফুলের গাছ রয়েছে, কি না নেই। ষড়শী ব্যালকনি বরাবর নিচে তাকাল। ওর ঘরের নিচে গায়ে গায়ে খালি গোলাপ গাছ। ষড়শীকে সবথেকে বেশি আশ্চর্য করল, 2টো বাড়ির 2টো গেট থাকলেও 2টো বাড়ির মধ্যে কোনো দেওয়াল নেই। কেবল 2 বাড়ির মাপ ঠিক রাখার জন্যে ছোট একটা 2 হাত ইটের রেলিং দেওয়া। বোধহয় 2 বাড়ির মাঝে অসম্ভর সখ্যতা রয়েছে। কিছুক্ষণের জন্যে ষড়শীর চোখ ধাঁধিয়ে গিয়েছিল। ঘরে কারেন্ট এসে গেছে। কত কিছু আছে এখানে। কই ওর গ্রামে তো নেই এত সুযোগ সুবিধা। ওর ছোট্ট গ্রামটা আজও অন্ধকারে ডুবে রয়েছে। কারেন্ট তো রয়েছে কিন্তু সবার বাড়িতে না। পেটের অন্ন জোগাতেই যারা হিমশিম খায়, তাদের কাছে অন্ধকার ঘরে আলো হলো বিলাসিতা। তাদের জলের খোঁজে ছুটতে হয় অনেকটা। এখানে একটা নল ঘোরালেই জলের ফোয়ারা ছোটে। ষড়শীকে অবশ্য কোনো কষ্ট করতে হয়নি। ওদের যেটুকু ছিল তাই ওদের গ্রামের মানুষের কাছে বিলাসিতা। ও হয়তো এখানকার মতো কোনো সুযোগ সুবিধা পায়নি, তবে পেট ভরে রোজ খাবারটুকু ও খেয়েছে। সেখানে ওর কত সহপাঠী 2 মুঠো ভাতের অভাবে সংসারে পা দিয়েছে। অনুরাধা দেবী ঘরে ঢুকে দেখলেন ঘর ফাঁকা। তিনি বেশ কয়েকবার ষড়শীকে ডাকলেন। সাড়া না পেয়ে তিনি ঘর থেকে বেরোতেই যাচ্ছিলেন, তখন ষড়শী বারান্দা থেকে বেরিয়ে এসে বলল,
কিছু বলবেন? কোথায় ছিলে মোহ? এই শরবতটা খেয়ে নাও, আরাম লাগবে। ভ্রু কুঁচকে অনুরাধা দেবীর দিকে তাকালো ষোড়শী। পরমুহূর্তে চোখ মুখ শক্ত করে ফেলল। আমার নাম মোহনা। আমার নাম ষোড়শী, চমকালেন অনুরাধা দেবী। পরক্ষণেই বললেন, সরি, আসলে ভুলে গিয়েছিলাম। মা, তুমি যে বললে মোহ আসবে। কই, আমি তো কাউকেই তেমন দেখলাম। থেমে গেল মোহিত। সামনেই দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে সে ভারী অবাক হল। কিছুক্ষণ আগেই তো এই মেয়েটাকে ও দেখেছিল। কি যেন নাম বলেছিল মেয়েটা? উহু, হ্যাঁ, ষোড়শী। কিন্তু এ এখানে কি করছে? ষোড়শী মুখে শরবতটুকু তুলেছিল। সেই মুহূর্তে মোহিতকে দেখে মিষ্টি হাসল। ওর মুখে মোহিতের মতো কোনো প্রশ্ন নেই। বাড়ির নেম প্লেটে মোহিত নামও ছিল। মোহন রায়ের একমাত্র সন্তান। হয়তো। তপ্ত শ্বাস ফেলল ষোড়শী। আরেকটা বিষয় ও খেয়াল করেছে, যে পাশের বাড়িতে বৈকাল নামের ছেলেটা থাকে। তখনই বুঝেছে কিছুক্ষণ আগের খানিক পরিচিত হওয়া ব্যক্তি দুইজনের সাথেই ওর এবার রোজ দেখা হবে। ক্ষণিকের কিছু ছোটবেলার স্মৃতির হদিসও মিলবে। হয়তো পুরনো কিছু স্মৃতি, কিন্তু এখনো চোখ বুঝলেই সেই স্মৃতি ভাসে। হাসি পায়, কান্না পায়। জীবনের 18 বসন্ত পেরোলেও বছর 5-এর সেই বাচ্চা মেয়ের 2 নেত্রকণার ক্ষণিকের আলাপ আজও মনে আছে। আসলে আমরা যতই বড় হই কিংবা বৃদ্ধ হই না কেন, আমাদের জীবনের বহু স্মৃতি থেকে যায়। হয়তো সেই মুহূর্তের কথাগুলো মাথায় থাকে না, তবে স্মৃতি ঠিক থেকে যায়। মোহিত ওর মায়ের দিকে তাকাল। অনুরাধা দেবী ও ষোড়শীর মুখ পানে চেয়ে রয়েছে, যেন বহু বছরের তৃষ্ণা মেটাচ্ছে। 3 মাসের এই ষোড়শীকে তিনি দেখেছিলেন। তারপর নতুন শহরে পা বাড়িয়েছেন, নিজের স্বামী শাশুড়ির আদেশে। মাঝে একবারই তিনি ষোড়শীকে দেখেছিলেন, তাও মিনিট 2-এর মতো। না তাকে স্পর্শ করতে পেরেছিল, না পেরেছিল তার সাথে দুটো কথা বলতে। সেই শেষ, আজ তিনি সেই মেয়েকে কত কাছ থেকে দেখছেন। শুধু কি দেখছেন, কথাও বলতে পারছেন। শুধু পারছে না নিজের মনের মতো করে কথা বলতে। যতটা আপন করে তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন। আর না পারছেন একবার জড়িয়ে ধরতে। তার চোখে তো জল জমছে, কই তিনি তো পারছেন না একবার ওকে জড়িয়ে ধরে এত বছরের চেপে রাখা কান্নাকে বিদায় জানাতে। শুধুই কি তিনি বরাবরের বাধ্য মেয়ে বলে? যে তার বাবা মার বাধ্য ছিল, শাশুড়ি মায়ের বাধ্য ছিল, আর এই বয়সে স্বামীর বাধ্য। হয়তো শেষ বয়সে হতে হবে ছেলের বাধ্য মা। কোনো দিনই কি তিনি অবাধ্য হতে পারবেন না? অবাধ্যতার আনন্দ উপভোগ করবেন না? মোহিত ওর মাকে ডাকল। হুঁশ ফিরল অনুরাধা দেবীর। ছেলের ডাকে সাড়া দিয়ে বললেন, হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, বলছি। ওই কি? একগাল হাসল অনুরাধা দেবী। মনের মধ্যে থাকা হাজারো আনন্দের সমাবেশে বললেন, এর কথাই বলেছিলাম। দেখ, দেখলে চিনতে পারবি। পারবি। আমাদের মধ্যে অনেক মিল, তাই না? মোহিত ওর মায়ের হাসি মুখের দিকে তাকাল। এতদিনে যেন মনে হলো এটা ওর মায়ের আসল হাসি। যেই হাসিটা ও রোজ সকাল বিকাল মায়ের মুখে দেখতে চাইত। ঠিক যেমনটা ওর মুখে ভাতের সময় তোলা ছবিটায় রয়েছে। মোহিত দেওয়ালে মৃন্ময়ী দেবীর মালা পরানো ছবির দিকে তাকাল। পরে ষোড়শী ও ওর মায়ের মুখের দিকে তাকাল। হ্যাঁ, 3 জনকেই এক দেখতে। যেন 3 জন মানুষের 2 প্রজন্ম।
হ্যাঁ, ঠিক বলেছ মা। তোমাদের তিনজনের মুখে অনেক মিল, যেন তিন বোন তোমরা। খালি তোমাকে আর মিমিকে একটু বয়স্ক লাগছে। মানে বুড়ি বুড়ি আর কি। হা হা কর হেসে উঠল মোহিত। মাকে রাগাতে ভালোই লাগে, কিন্তু মোহিতকে অবাক করে অনুরাধা দেবী চুপ করে রইলেন। ষোড়শীকে বললেন, গ্লাসটা। ষোড়শী গ্লাসটা এগিয়ে দিতেই তিনি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাবার আগে বলে গেলেন, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করি। মোহিত ওর মায়ের যাবার দিকে তাকাল। নিজের বোনের কথা মনে করে হয়তো তিনি কাঁদবেন আজও। মৃন্ময়ী দেবীর মৃত্যুর পর থেকে তিনি রোজই কাঁদেন। নিজের আদরের বোনটাকে শেষ দেখাও দেখতে পারেনি। অভিমানী বোনটা একবারও তাকে বলেনি তার শরীর খারাপের কথা। মারা যাবার খানিক আগে একবার ফোন করে কেবল বলেছিল, আমার উপর দয়া করে মেয়েটাকে একটু দেখিস। ওর এমনি আমি ছাড়া কেউ ছিল না। এইবার অন্তত পর ভাবিস না। মেয়েটা আমার ভারী লক্ষ্মী, ওকে তুই শুধু থাকতে আর দুইবেলা খেতে দিস। ওর জীবনের বাকি যা কিছু প্রয়োজন ও সব নিজে করে নেবে। এইটুকু ওর প্রতি আমার এবং ওর নিজের আত্মবিশ্বাস, ও পারবেই। মোহিত পুনরায় ষোড়শীর দিকে তাকাল। দেখল ও মুখ গোমরা করে দাঁড়িয়ে রয়েছে। কি হলো আপনি? না, তুমিই থাক। তুমি সম্পর্কে আমার বোন হও, তোমাকে আপনি বলবো না। ঘাড় নেড়ে সম্মতি দিল ষোড়শী। মোহিত পুনরায় বলল, তা যা বলছিলাম। তুমি মুখ গোমরা করে আছো কেন? ষোড়শী এক ঝটকায় বলল, আপনি আমার মিমিকে মিমি বললেন কেন? কেন মিমি বললে কি হবে? আর মিমি তো তোমার মা। তুমি বুঝি তাকে মিমি বলো? হ্যাঁ, আমি মিমি বলি। আমার এই ডাকটাই ভালো লাগে। তাহলে তোমার আমার দুইজনেরই মিমি। আমরা কি পর নাকি? না হয় মায়েরা আমাদের আলাদা আলাদা, কিন্তু আমরা কিন্তু দাদা বোন, মাসতুতো আবার জেঠতুতো। মুচকি হেসে মাথা নাড়ল ষোড়শী। এই বাড়ির এই ছেলেটা ভালো। এর সাথে ওর প্রিয় মিমিকে ভাগ করলে ওর আদরে কোনো কমতি হবে না। পরক্ষণেই দুই চোখ ভরে উঠল ষোড়শীর। কোথায় মিমি? সে তো আর নেই। ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। ষোড়শীর চোখে জল দেখে কেমন এক কষ্ট হল মোহিতের। ব্যস্ত হয়ে ষোড়শীর কাছে এগিয়ে গেল ও। কি হয়েছে, কাঁদছ কেন? পরক্ষণেই ব্যাপারটা বুঝতে পেরে বলল, মিমির কথা মনে পড়ছে, তাই না? আরও ফুপিয়ে কেঁদে উঠল ষোড়শী। ওর কান্নার শব্দ ড্রয়িং রুম থেকে অনুরাধা দেবী শুনে ছুটে চলে এলেন। তার ফর্সা চোখ মুখ লাল হয়েছিল। এতক্ষণ তিনিও কাঁদছিলেন। দরজায় পা রাখতেই তিনি দেখলেন বিছানায় গুটিসুটি মেরে বসে রয়েছে ষোড়শী। মাথা হেঁট করে কেঁদে চলেছে। বিছানায় পাতা নতুন চাদরটা দুই হাতে খামচে ধরে রয়েছে ও। মাঝে মাঝেই শরীরটা কেঁপে কেঁপে উঠছে। পাশেই বসে রয়েছে মোহিত। বারবার ওকে কাঁদতে বারণ করছে। অনুরাধা দেবী আর কিছুতেই থাকতে পারলেন না। ছুটে গিয়ে ষোড়শীর শরীরটা নিজের দিকে টেনে এনে জড়িয়ে ধরল। ষোড়শীর মনে হলো একটা আশ্রয় পেয়েছে যেন ও। যেমনটা মিমির কোলে মাথা রাখলে মনে হতো। অনুরাধা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ষোড়শী যেন আষ্টেপৃষ্ঠে অনুরাধা দেবীর কোমরটা জড়িয়ে ধরল। চোখের জল যেন কিছুতেই কমছে না। দুইজনেই অঝোর ধারায় কেঁদে চলেছে। পাশ থেকে মোহিত ছলছল দৃষ্টিতে ওদের দুইজনের ফর্সা মুখের লাল ভাবটা দেখছে। কেঁদে কেঁদে ষোড়শী মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে। থেমে থেমে কাঁদছে। অনুরাধা দেবী এবার ষোড়শীর মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, কাঁদে না মা, তোমার মা আছে তো।
মিমি নেই তো কি হয়েছে? আমি তো তোমার মা। গলাটা আটকে গেল অনুরাধা দেবীর। ষোড়শী কান্না থামিয়ে ওনার দিকে ছলছল দৃষ্টিতে চাইল। পরক্ষণেই অনুরাধা দেবীর কোমরটা ছেড়ে দিয়ে তীব্র শীতল কণ্ঠে বলল, না, আপনি আমার মা না। মিমি আমার মা। সে নেই তো কি হয়েছে, তার জায়গা আমি কাউকে দেব না। কাউকে না। অনুরাধা দেবীর চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ষোড়শী হিচকি তুলে কাঁদছে। থেমে থেমে পুনরায় আবার বলল, আর আপনাকে তো কোনো দিন ও সেই স্থান দেব না। মোহিত গভীর নয়নে ষোড়শীর প্রাণে তাকাল। কেন যেন মনে হল ষোড়শী ওর মাকে পছন্দ করছে না। অনুরাধা দেবী প্রথমে ষোড়শীর কথায় কষ্ট পেলেও পড়ে নিজেকে শক্ত করল। ষোড়শীর মাথায় হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। ষোড়শীর চোখের জলটুকু মুছে দিয়ে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বললেন, ইস, কত কেঁদেছে দেখো মেয়েটা। আচ্ছা, আমাকে মায়ের জায়গা দিতে হবে না। মাসি কিংবা বড় মা বলেই ডাকিস তাহলেই। ষোড়শী যেই অনুরাধা দেবীর দিকে তাকাল তিনি থেমে থেমে বলল, না মানে ডাকবে। তুমি বসো। মোহিতের দিকে তাকিয়ে অনুরাধা দেবী বললেন, দেখেছিস কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি রান্নাঘরে যাচ্ছি। তুই ওকে টেবিল থেকে জলের গ্লাসটা দে না বাবা। মোহিত ঘাড় নাড়ল। জলের গ্লাসটা হাতে নিতেই অনুরাধা দেবী ঘর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল। কিন্তু মোহিত নিজের মাকে চেনে। তার মায়ের কোনো ব্যস্ততা নেই, চোখের জল লুকাতে ছুটলেন। ষোড়শী পুনরায় হিচকি তুলে কাঁদছে। মোহিতের ওকে দেখে খুব কষ্ট হল, জলের গ্লাসটা ওর দিকে বাড়িয়ে দিল। জলটা খেয়ে নাও। মাথা তুলল না ষোড়শী। ওইভাবেই জলের গ্লাসটা হাতে নিল কিন্তু মুখে তুলল না। চুপ করে জল নিয়ে বসে রইল। মোহিত উঠে দাঁড়াল। এই ঘর থেকে উপরের রান্নাঘরটা দেখা যায়। অনুরাধা দেবী বেসিনে হাত রেখে নীরবে কাঁদছেন। মোহিত পুনরায় ষোড়শীকে কাঁদতে বারণ করে বাইরে মায়ের কাছে গেল। বৈকাল দরজা খুলে নিজের ঘরে প্রবেশ করল। পিছন পিছন রসগোল্লাও এলো। বাড়িতে আজ বৈকাল একা। কল্যাণবাবু অফিসে আর ললিতা দেবী গিয়েছেন তার জায়ের বাপের বাড়ি। কিছুক্ষণ পরে বৈকালও যাবে সেখানে। ঘরটা কেমন গুমোট হয়ে রয়েছে। এমনি ওর ঘরের দরজা অর্ধেক সময় বন্ধই থাকে। আজ তো বাড়িতে কেউ নেই তাই দরজা খোলাই রেখেছে। ব্যালকনির দরজাটা খুলে বামদিকের জানালাটা খুলেই যেন ওর চোখ হা হয়ে গেল। মোহিতদের বাড়ির ওর ঘরের সামনের ফাঁকা ঘরটায় বসে রয়েছে সেই মেয়েটা। কি একটা নাম বলেছিল ওর মনে নেই। কিন্তু মেয়েটা কাঁদছে কেন এমন হেঁচকি তুলে? তবে কি মোহিত ওকে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে? কিন্তু মোহিত তো এমন ছেলে না। হতেও পারে। নাথিং টু ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। ওই জন্যেই কি তবে মোহিত তখন মাঠে এই মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকিয়েছিল? বৈকালের ভাবনার মাঝেই ওর পাশে থাকা সামান্য উঁচু জায়গায় রসগোল্লা আয়েশ করে শুয়ে পড়ল। এটা রসগোল্লার নিত্যদিনের কাজ। দিনে একটু ঘুরু ঘুরুর পর ও বৈকালের ঘরের এই জানালার পাশে এসে ল্যাদ খেয়ে শুয়ে থাকে। কোয়াক কোয়াক রসগোল্লা, তুই খুব দুষ্টু, খালি আমাকে মারিস। আমি কিন্তু কাঁদব এই মেয়েটার মতো। তখন বুঝবি আমার কান্না কেমন। কারোর গলার শব্দ শুনে ষোড়শী মাথা তুলে পাশে তাকাল। পাশের বাড়ির ওর ঘর সংলগ্ন জানালাটা খোলা। জানালার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছেলেটা কাঁদছে। না না, ঠিক কাঁদছে না, কাদার নাটক করছে। একবার নানান মুখভঙ্গি করছে, পরক্ষণেই জানালার গ্রিলে মাথা ঠুকছে।
ষড়শীকে দেখেই যে এই কাণ্ড, তা বেশ ভালোই বুঝেছে ষড়শী। ভেজা চোখটা তাড়াতাড়ি করে মুছতে যেতেই বৈকাল বলে উঠল, ইস, কেঁদে কেঁদে তো চোখের কাজলটাই ঘেটে গেল রে রসগোল্লা। এইবার কি হবে? নির্ঘাত একবার আমার পেচি দর্শন হবে। উঠে দাঁড়াল ষড়শী। বিছানা থেকে নেমে পাশের জানালার সামনে গিয়ে বলল, কাকে পেচি বলছেন? আমাকে কোনো দিক দিয়ে আপনার পেচি মনে হচ্ছে। বলে রাখা ভালো, আমি কাজল পরি না। তাই উল্টোপাল্টা কিছু বলবেন না। মুচকি হাসল বৈকাল। জানালার গ্রিলে মাথা রেখে বলল, কথা ছুড়লাম হাওয়ার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। কি বলতে চাইছেন আপনি? বৈকাল কেটে কেটে বলল, বলতে চাইছি তুমি মেয়েটা যে অচেনা জায়গায় এসে বাচ্চাদের মতো করে কাঁদো, সেটা আমি জানতাম না। আজ এই প্রথম জানলাম। যাই হোক, কন্টিনিউ করো তোমার শখের কান্না। তবে দেখো মানুষজন যেন না ভাবে যে তুমি ছোট্ট বাবু ঘুরতে এসে হারিয়ে গেছ। ষড়শীর নাকটা ক্রমশ ফুলতে লাগল। নাক টেনে বলল, দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর অচেনা একটা মেয়েকে কি করে আপনি তুমি করে বলতে পারেন? আমি সব পারি। তাই যা বলছি তাই করো। আবার কান্না শুরু করো। আমার বেশ ভালো লাগছিল। দেখুন, আপনি কিন্তু। ষড়শীর লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ধমক দিল বৈকাল। ভয় খাওয়াতেই মূলত ধমক দিল সে। বেশি কথা হবে না। যা বলছি তাই করো। কাঁদো বলছি। সত্যি বলতে বৈকালের ধমকে প্রথমে ষড়শী চমকে গিয়েছিল। বৈকাল ভাবল সত্যিই হয়তো কাঁদবে এবার। কিন্তু ওর সব আশায় সত্যিই জল ঢেলে দিল মেয়েটা। ওর কথা শেষ করতে না করতেই হাতে থাকা জলের গ্লাসের জলটা বৈকালের দিকে ছুঁড়ে মারল ষড়শী। আচমকা আক্রমণে নিজেকে বাঁচানোর সময় পেল না বৈকাল। গ্লাসের জল গিয়ে ওর মুখে। কাজটা করার পর ষড়শীর মনে হল ও ভুল করে ফেলেছে। বৈকাল হা করে ষড়শীর দিকে তাকাতে পাশ থেকে রসগোল্লা কুই কুই করে তোড়াক করে লাফিয়ে উঠল। বৈকালের পাশে থাকায় কিছু জল গিয়ে ওর গায়েও লেগেছে, যার ফলস্বরূপ ও ভয়ে লাফিয়ে উঠল। বৈকাল কিছু করবে তার আগেই ষড়শী নিজের মাথায় বাঁধা তোয়ালেটা খুলে জানালার বাইরে হাত দিয়ে বার করে বৈকালের দিকে দিল। ভারী অস্থির হয়ে বলল, তাড়াতাড়ি ওর গাটা মুছে দিন। সরি, সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি বুঝতেই পারিনি যে ওখানে রসগোল্লা আছে। প্লিজ আমাকে মাফ করে দিন। নিন, এইটা নিন। কি করছেন? ওর ঠান্ডা লাগবে তো। ওর নির্ঘাত কষ্ট হবে। বৈকাল চোখ দুটো বড় বড় করে ষড়শীর দিকে তাকিয়ে রয়েছে। কয়েক মিনিট আগে যেই মেয়েটা রসগোল্লাকে ভয় পেয়ে পাজি বলেছিল সেই কিনা তার জন্যে নিজের তোয়ালে এগিয়ে দিচ্ছে। বৈকাল গিয়ে রসগোল্লার সফট কাপড়টা এনে ওর গা ভালো করে মুছে দিল। ওর গায়ে তেমন জল লাগেনি। বৈকালের গা থেকে গড়িয়ে পড়া জল ওর গায়ে কিছুটা পড়েছে। বেচারা তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই গিয়েছিল। তবে আচমকা জল গায়ে লাগায় তোড়াক করে লাফিয়ে উঠেছে। মা, তুমি কি করছো? মোহিতের কথায় আচমকা চমকে উঠল অনুরাধা দেবী। তাড়াহুড়ো করে চোখের জল মুছে হাসি মুখে ওর দিকে ঘুরলেন তিনি। এমন ব্যবহার করলেন যেন তার দম ফেলার সময় অবধি নেই। কড়াইতে চট করে একটা লুচি ছেড়ে দিয়ে তিনি বললেন, কিছু বলবি? ঘাড় নাড়ল মোহিত। সামনের টেবিল থেকে জগ নিয়ে এক গ্লাস জল ঢেলে মায়ের দিকে এগিয়ে দিল সে। জলটা খাও। আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু তা বলে এত কাঁদবে? এইবার তো শরীর খারাপ করবে। না না, কিছু হবে না।
ওই গরমে চোখটা একটু জ্বলছিল আর কিছু না। সে তোমাকে আমাকে জানতে হবে না। কিছুক্ষণ থামল মোহিত। পরক্ষণেই বলল, মা তুমি যে বললে মোহ আসবে, কিন্তু এর নাম তো অন্য কিছু। আর তোমার সাথে অমন ব্যবহারই বা কেন করল? ছেলের প্রশ্নবোধক দৃষ্টির দিকে চাইলেন অনুরাধা দেবী। লুচির গুচি কাটতে কাটতে বললেন, ওর জন্মের পর আমরা ওকে মোহ বলেই ডাকতাম। বলতে গেলে মোহই যেন ওর আসল নাম। কিন্তু মৃন্ময়ীর ষোড়শী নামটা খুবই পছন্দের ছিল, তাই সেই থেকেই ষোড়শী। আমি জানতাম ওর নাম ষোড়শী, কিন্তু ওই যে অনেক বছরের অভ্যেস, তাই আর অন্য নামটা মাথায় আসেনি। তাই তোকে মোহই বলেছিলাম। ও এতক্ষণে বুঝলাম। মোহিত চলে যাচ্ছিল। কি মনে করে পিছু ফিরল। একটা কথাই তো জানা হলো না। মা, ও কি আমাদের উপর কোনো কারণে রেগে আছে? অনুরাধা দেবী হাঁ করে ছেলের মুখের দিকে তাকালেন। তিনি নিজেও কিছুটা বুঝেছেন যে ষোড়শী তাদের উপর অসন্তুষ্ট। আর তার কারণটা তার যত দূর জানা তিনি তাই বললেন, আমরা সেই কবে গ্রাম ছেড়েছি। মৃন্ময়ী আর আমার সম্পর্ক যদি শুধু জায়ের হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু আমরা দুই বোন ছিলাম। কিন্তু সত্যি বলতে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এমনকি মৃন্ময়ীর মৃত্যুর পরেও আমরা কেউ যায়নি। তাহলে কি আমাদের উপর রাগ হোক কি অভিমান হোক তা তো থাকবেই। এইটুকু আমরা ডিসার্ভ করি। শোন, ও তোর বোন, তোদের পরিবারের একটা মাত্র মেয়ে। হয়তো ও এতদিন এখানে ছিল না, কিন্তু আমি জানি তোর যে একটা বোন আছে এতে তুই খুব খুশি হয়েছিস। তোর দায়িত্ব এখন অনেক। ওকে কিন্তু তোকেই আগলে রাখতে হবে, মনে করে। হাসল মোহিত। অনুরাধা দেবীর পাশে দাঁড়িয়ে একটা লুচির গুচি নিয়ে তাতে নানান আকৃতি দিতে লাগল। কখনো হাঁস, কখনো সাপ তো কখনো হাতে গোল করা ছোট লুচি। ওর মা তো ঠিকই বলেছে, ওর তো দায়িত্ব রয়েছে। ওর একটা বোন ছিল, ও তো জানতই না। এমনকি গ্রামের বাড়িতেও ও যায়নি। ছোটবেলায় ওখানে থাকলেও তার কোনো স্মৃতি ওর মধ্যে নেই। হয়তো শহরের চাকচিক্যে হারিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় ওকে রোজ ভাবায়, যদি ওর কোনো মাসি, বোন ছিলই তবে ও কেন জানত না। শুধুই কি ওর পড়াশোনার ক্ষতি হবে বলে বাবা ওকে কোনো দিন গ্রামের কথা বলেনি? মোহিতের ভাবনার মাঝেই অনুরাধা দেবী একটা প্লেটে খাবার সাজাতে সাজাতে বললেন, কি রে, দেখে রাখবি তো বোনকে? মোহিতের হুঁশ ফিরল। মায়ের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে বলল, এটা আবার বলতে হয় নাকি? আমি ওকে খাবার দিয়ে আসছি। মোহিত খাবারের প্লেট নিয়ে ষোড়শীর কাছে গেল। ষোড়শী তখন রসগোল্লার ভীতু মুখের দিকে তাকিয়ে রয়েছে। মোহিতের ডাকে পিছন ফিরে তাকাল সে। কি করছো ষোড়শী? চলো খেয়ে নাও, মা খাবার পাঠিয়েছে। ষোড়শী কিছুটা জানালার কাছ থেকে সরে এসে মোহিতের দিকে তাকাল এবং হাঁ করে ওর দিকেই তাকিয়ে রইল। মোহিত প্রথমে লক্ষ্য করেছিল কিছুক্ষণ আগের ষোড়শীর মুখে মায়া বিরাজ করছিল, কিন্তু তৎক্ষণাৎ তা পাল্টে হাসি মুখ হয়ে গেল। ষোড়শী মুখ টিপে হেসে ফেলল। বৈকালের অনেক আগেই মোহিতের দিকে নজর গেছে, এইবার আর থামতে পারল না। হা হা করে হেসে উঠল। পরে কোনো মতে হাসি থামিয়ে বলল, সো ফানি মোহিত, তোকে দারুণ লাগছে। মোহিত নিজেও হেসে দিল। সব থেকে বেশি খুশি হল ষোড়শীকে হাসতে দেখে। ওর জন্যেই ও ময়দার গুচি নিয়ে সেটা দিয়ে গোফ করেছে, যাতে করে হঠাৎ করে দেখা পাওয়া বোনের দুঃখী মুখে হাসি ফোটে। বৈকাল রসগোল্লাকে নিজের জায়গায় রেখে দিয়ে বলল, ভাই,
নেহাত তোর মুখে গোঁফ দাড়ি রাখিস না, তাই বলে এইভাবে গোঁফ করবি? মাথা চুলকে হাসল মোহিত। জানালার অপর পাশ দিয়ে রসগোল্লা যেই একবার ঘেউ করল ষড়শী অমনি চট করে বিছানায় উঠে গেল। যেন রসগোল্লা জানালা দুটো পেরিয়ে ওর কাছে চলে আসবে। ষড়শীর এহেন কাণ্ডে আরেক দফা হাসির রোল পড়ে গেল। মোহিত খাবারের প্লেটটা ষড়শীর হাতে দিয়ে বলল, গরম গরম লুচি, তরকারি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। লুচি দেখেই ষড়শীর মুখ আগেই কালো হয়ে গেছে। আসার পথে গাড়িতে এমনি অনেক কিছু খেয়েছে, কোনো মতে এই লুচি ওর পেটে পড়বে না, তাই নিজের মতামত ব্যক্ত করে বলল, আমি তো এগুলো খেতে পারবো না, আমার খিদে পেলে আমি পড়ে খাব। না না, ওটা হবে না, মা তোমার জন্যে করেছে মানে তোমাকে খেতেই হবে এক্ষুনি, আর এমনি ওইগুলো ঠান্ডা হয়ে এসেছে, চটপট খাও। এসে থেকে মোহিতকে দেখে একবারের জন্যেও মনে হয়নি ও রাগী কিংবা গম্ভীর গলায় কথা বলতে পারে। কিন্তু এই প্রথম মোহিতের গম্ভীর কণ্ঠস্বর শুনে মিয়ে গেল ষড়শী। বৈকাল মোহিতকে ডেকে বলল, বোনকে পেয়ে বন্ধুকে ভুলতে নেই বাবু। আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমার লুচি কয়, যা আমার জন্যে নিয়ে আয়। তুই আয়। মা দরজা খোলাই রেখেছে। আঙ্কেল অ্যান্টি তো বাড়ি নেই, আজ এখানেই খেয়ে নিবি, চলে আয়। হবে না বাবা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এলা আমাকে আজ যেতে বলেছে, ওর কাছে যেতে হবে। একেবারে মাকে নিয়ে বাড়ি ফিরব রাতে। ওদের কথার মাঝেই উঠে দাঁড়াল ষড়শী। ওর প্লেটে মোট 3খানা লুচি রয়েছে, একখানা ওই জানালায় পাচার করতে হবে। মোহিতের অলক্ষ্যে জানালার বাইরে দিয়ে ওই জানালায় দিতে গেলে হাত থেকে বৈকাল লুচিটা নিয়ে নেয়। ষড়শী খুশি হয়। মোহিত অবাক হয়ে বলে, এইসব কি করছো ষড়শী? ওকে আমি এনে দিচ্ছি, তুমি খাও। বৈকাল মোহিতকে মুখ বেঁকিয়ে লুচিটা গোল রাউন্ড করে এক কামড় দিতেই ষড়শী ওকে আটকে বলে ওঠে, এই আপনি খাচ্ছেন কেন? আমি তো ওটা আপনাকে না রসগোল্লাকে দেবার জন্যে দিলাম। কথাটা শোনার সাথে সাথে কাশি উঠে যায় বৈকালের। পাশ থেকে জল নিয়ে ঢকঢক করে খেয়ে নেয় এক নিমেষে। বাকি অর্ধেক লুচি রসগোল্লাকে দিয়ে বলল, তুমি না ওকে দেখতে পারছিলে না কিছুক্ষণ আগে? এখন ওর জন্যেই কিনা খাবার দিচ্ছ, ব্যাপার কি? ঘুষ তুষ দিচ্ছ নাকি? প্লেটের বাকি আরেকটা লুচি মোহিতের হাতে ধরিয়ে দিয়ে চোখ পাকায় ষড়শী, যাতে মোহিত খাবারটা খেতে বাধ্য হয়। আর তাই হল। নিজেও এক টুকরো খাবার মুখে দিয়ে বলল, আমি কুকুর বিড়াল দেখলে ভয় পাই, তবে ওদের খুব ভালো লাগে, প্রচুর কিউট হয় ওরা, কিন্তু ভয়ের জন্যে কাছে ডাকি না। এই যা, অন্য কিছু না। বৈকাল চোখ পাকিয়ে বলল, তুমি কিন্তু আবার কুকুর বললে। ষড়শী ভেঙচি কেটে বলল, আমি ষড়শী, আপনি বৈকাল, আমাদের আলাদা নাম আছে। তেমনি একদিকে আমরা কিন্তু মানুষ। আমাদের যেমন কেউ মানুষ বললে রেগে যায় না, তেমনি ওরাও কুকুর। তাই ওদের কুকুর বলতে সমস্যা কোথায়? ষড়শীর কথাগুলো বৈকাল যেন বুঝেও বুঝল না। পুনরায় কিছু বলতে নিলে ষড়শী বলল, তবে ওকে আমি রসগোল্লাই বলবো। যেমন মিষ্টি নাম তেমনি দেখতে, সাদা চকচক করছে একেবারে, সারাক্ষণ চোখে ঝিলিক দিয়ে ওঠে। সন্ধে 7টা। মোহনবাবু সবে মাত্র বাড়িতে প্রবেশ করলেন। উপরের ঘরে কিছু যে একটা শব্দ হচ্ছে তা তিনি বাইরে থেকেই শুনেছেন। নিচের তলাটা এমনিই ফাঁকা, উপরের তলাতেও কেউ নেই।
অন্যদিন এই সময় অনুরাধা দেবী রান্নাঘরে কাজ করলেও আজ সেখানেও তাকে দেখা গেল না। কোথায় গেল সব? কিছু ভেবে কোণার দিকের ঘরে গেলেন মোহনবাবু। যা ভেবেছিলেন তাই। সবাই এই ঘরেই রয়েছে। আরেকজনকে দেখতেও তিনি পারছেন, তবে তার মুখ তিনি এখনো দেখেননি। তবে এইটুকু তিনি বুঝেছেন, মেয়েটি এসে গেছে। মোহিত বুক স্ট্যান্ড টেবিল দুটোকে একপাশের ফাঁকা দেওয়ালের পাশে দাঁড় করিয়ে ষোড়শীর কাছে গেল। নাও, এইবার তোমার পছন্দ মতো বই এখানে সাজিয়ে রেখো। আমার একবার হুজুক হয়েছিল যে আমি বইয়ের লাইব্রেরি খুলব। তখন এই দুটো স্ট্যান্ড কিনেছিলাম, কিন্তু বই কেনা আজ অবধি হয়নি। আমার সীমাবদ্ধতা ওই পাঠ্য বই পর্যন্তই। ওই পড়ব আর পরীক্ষা দেব। ষোড়শী তখন চুপ করে সামনের দরজার দিকে তাকিয়ে রয়েছে। দেখেই বোধহয় চিনতে পারেনি ও। মোহিত পিছন ফিরে বাবাকে দেখে সামনে এগিয়ে গেল। এতে মোহনবাবু সহজেই ষোড়শীর মুখটা দেখতে পেল। একেবারে একরূপ। অষ্টাদশী অনুরাধা দেবী যেন দাঁড়িয়ে রয়েছে, কিংবা মৃন্ময়ী দাঁড়িয়ে রয়েছে। এত মিল যে যেকোনো মানুষ ধোঁয়াশায় পড়ে যেতে পারে। বাবা, তুমি এসে গেছো, দেখো কে এসেছে। মোহিতের কথায় ষোড়শী এবং মোহনবাবু দুইজনেই দুইজনকে চিনতে পারে। ষোড়শী এগিয়ে যায় মোহনবাবুর দিকে। অনুরাধা দেবী তখন স্বামীর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে। গত 4 মাস ধরে তিনি তার স্বামীকে বুঝিয়েছে মেয়েটাকে যেন কোনো কটু কথা না শুনতে হয়। কে জানে তিনি অনুরাধা দেবীর কথা মনে আদৌ রেখেছেন কিনা। মোহনবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি বলে উঠলেন, প্রণাম করতে হবে না। আর কিছুমাত্র না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পিছু পিছু অনুরাধা দেবীও গেলেন। মোহিত আবারও কাজে লেগে গেল। তবে ষোড়শী এখনো একই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে রইল মোহনবাবুর দিকে। ইনিই কি তবে সে? ছোট্ট একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ওর। তখনই পিছন থেকে মোহিত এর আর্তনাদের শব্দ শোনা গেল। এই ষোড়শী, তাড়াতাড়ি ধরো, কি ভারী এটা। দুইজনে মিলে কোনো মতে ভারী ল্যাগেজ দুটো টেনে বিছানায় তুলল। মোহিত হাঁপিয়ে গিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগল। বাপরে বাপ, কি ভারী গো। তাই তো বলি, বৈকাল কেন বলেছিল ব্যাগের মালিককে 10,000 টাকা দিতে। কি আছে এই ব্যাগে? ষোড়শী ল্যাগেজ খুলতে খুলতে বলল। উনি কেন টাকা দিতে বলেছেন? এমন ভারী 2খান ব্যাগ 2 তলায় আনতে গেলে টাকা তো চাইবেই। তো কি? চোখের সামনে ব্যাগ ভর্তি বই দেখে হা হয়ে গেল মোহিত। কি নেই এখানে? রবীন্দ্রনাথ থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়, শার্লক হোমস থেকে শেলি, আরও কত কি। চোখ দুটো বড় বড় করে প্রথমেই সে বলল, তোমার কালেকশনে এত বই, বাপরে বাপ। মুচকি হাসল ষোড়শী। ছোট থেকেই বইয়ের প্রতি নেশা। ওর মিমি ওকে কত বই এনে দিয়েছে পড়ার জন্যে। ওর মিমি সংসারের যাতা কলে পড়ে যা কিছু বিসর্জন দিয়েছেন তাই মেয়ের মধ্যে যেন সঞ্চয় রেখেছিল। টেবিল ভর্তি অঢেল খাবার দেখে চোখ মুখ কুঁচকে ফেলল ষোড়শী। চিকেন, মটন, মাছের এক একটা প্রিপারেশন, যেন কোনো বিয়ে বাড়ির ভোজ। বাড়িতে বর্তমানে সদস্য সংখ্যা 4 জন। খাবারের পরিমাণ নির্দিষ্ট থাকলেও খাবারের সংখ্যার পরিমাণ অঢেল। ষোড়শী এক গভীর নিঃশ্বাস ফেলল। হুট করেই বুকটা হু হু করে উঠল। এত খাবার সত্যিই কি শুধু মানুষের মুখের রুচি ফেরাতে পারে? আচ্ছা, তাদের তৃপ্তি দেয় তো? দেশের কত মানুষের ঘরে আজ রান্না হয়েছে কিনা যেটা সন্দেহের, সেখানে এত কিছু। মোহনবাবু চেয়ার টেনে ষোড়শীর কোনো কুনি চেয়ারে বসতেই তার চোখ পড়ে সামনে বসা মোহিতের দিকে। মোহিত গালে হাত দিয়ে প্রতিটা খাবারের দিকে একবার করে তাকাচ্ছে আর কি যেন ভাবছে। কি করতে চাইছিস তুই মোহিত?
সোজা হয়ে বসো। বাবার কথা শুনে মোহিত তৎক্ষণাৎ সোজা হয়ে বসে বলল, এত ফেভারিট খাবার যদি মা একসঙ্গে রান্না করে, কোনোটা ছেড়ে কোনোটা খেলে ভালো হবে তাই ভাবছি। ষড়শীকে চুপ করে বসে থাকতে দেখে অনুরাধা দেবী বললেন, তুমি কি পছন্দ করো তা তো আমি ঠিক জানি না, তাই যা মনে হলো করেছি। আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও, পরে আমাকে বলে দিও না হয় তুমি কি পছন্দ করো। ষড়শী চুপ করে বসে রইল কিছুক্ষণ। কোথায় একটা মনে হল এই মানুষগুলোর সবার আগে জানা উচিত ছিল ওর কি পছন্দ আর কি অপছন্দ। অনুরাধা দেবী ষড়শীর প্লেটে 1 চামচ বিরিয়ানি দিতেই ষড়শী বলে উঠল, আমি এই সব খাই না, আমার এই সব ভালো লাগে না। কি? চমকে উঠল মোহিত। টেবিল ভর্তি প্রতিটা খাবার যেখানে সবাই পছন্দ করে সেখানে কিনা ষড়শী এই সব খাবার খায় না, এমনকি বিরিয়ানিও না। হায় রে! অনুরাধা দেবী আরও অন্য খাবার খেতে বললে ষড়শী জানায়, আমি মাছ মাংস খাই না। মোহনবাবু এতক্ষণ নির্বিকারে খাচ্ছিলেন। এইবার তিনি ভারী গলায় বললেন, অনুরাধা, ওকে বরং ডিম ভেজে দাও। অনুরাধা দেবী একটু আগে চিন্তায় পড়ে গিয়েছিল। কি খাবে, তবে মেয়েটা এই চিন্তা তাকে গ্রাস করেছিল। কিন্তু মোহনবাবুর কথায় তিনি ষড়শীকে বললেন, ডিম ভেজেই বরং নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। আরে না না, আপনাকে চিন্তিত হতে হবে না, আমি এই সব কিছু খাই না। ডিম তো আগে না, গন্ধ লাগে। ষড়শীর কথায় এবার মোহিত ও চিন্তিত হল। তুমি তাহলে কি খাবে? আমার জন্যে চিন্তা করতে হবে না, আমার এখন আর না খেলেও হবে। সন্ধে বেলা তো লুচি খেলাম, এখন আর কিছু ভালো লাগছে না। ষড়শীর কথাটা ঠিক মানতে পারলেন না অনুরাধা দেবী। মেয়েটা শেষে না খেয়ে থাকবে নাকি? আচ্ছা, খেতে হবে না এইগুলো, ক্ষীর করেছি একটু খাও, ভালো লাগবে। ষড়শী আর না বলতে পারল না। উনি ওর জন্যে এত কিছু রান্না করেছিল, কিন্তু ওই বা কি করবে? এই মাছ মাংস ডিম ওর এতটুকুও ভালো লাগে না, এক প্রকার অরুচি বলতে গেলে। মোহিত কি ভেবে বলল, তুমি মাছও খাও না? ইলিশ? ষড়শীর এক জবাব, না। তবে পরে কি মনে করে বলল, খাই না বললে ভুল হবে, মাছ খাই। ছোট মাছ, গরম গরম ছোট মাছ ভাজা, আর তার সাথে যদি গরম গরম ভাত, মুসুরির ডাল আর আলুমাখা হয় তাহলে আর কিছুই লাগে না। কথাটা বলার সাথে সাথেই ষড়শীর সাথে তাল মিলিয়ে মোহিত ও বলে উঠল, ইয়াম্মি। পরক্ষণেই দুইজন দুইজনের দিকে তাকিয়ে হা হা করে হেসে দিল। অনুরাধা দেবী চট করে চোখের জলটুকু আঁচলের কোনা দিয়ে মুছে নিল। কিছু কিছু অঘটন মানুষকে ঠিকমতো বাঁচতে দেয় না। অতীতে যদি তেমন অঘটনগুলো না ঘটত তবে বোধহয় আজ সবাই একসাথে থাকা যেত। সেই 7 দিনের ছোট মেয়েটা তাকে মা বলে ডাকত। পুরো বাড়ি ছেলে মেয়েগুলো মাতিয়ে রাখত। অনুরাধা দেবীর কিছু মনে পড়তেই তিনি মোহিতকে বললেন, ওকে তোর কলেজে ভর্তি করা যাবে কি, একটু কথা বলিস তো। কিন্তু মোহিতের উত্তরের আগেই মোহনবাবু বললেন, তুমি কি পাগল হলে? ওদের কলেজে কত ভালো নম্বরের ছেলে মেয়েরা ভর্তি হতে পারে না, ও কি করে ভর্তি হবে? দেখো, এমনি কলেজে যদি ভর্তি হতে পারে। মোহিত এবং অনুরাধা দেবীর মুখটা থমথমে হয়ে গেছে। মোহনবাবুর মুখের উপর দুইজনেই কথা বলে না, কিন্তু এই বিষয়টা তাদের এতটুকু পছন্দ হল না। মোহিত বলল, বাবা, কি বলছো এইসব? থাক না। আর ষড়শী, তোমাকে আমি কাল ভর্তি করিয়ে আসব। তুই কি জানিস মোহিত, আমাদের বংশের কোনো মেয়ে আজ পর্যন্ত মাধ্যমিক ঠিক করে দিতে পারেনি।
তবুও তো এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, এটাই হয়তো শেষ। আর কি পড়তে চায়, নাকি বিয়ে? থেমে গেলেন মোহনবাবু। আসলে থামতে বাধ্য হলেন। ষড়শীর ফর্সা মুখটা থমথমে হয়ে গিয়েছে। ষড়শী চুপ করে নিজের খাবারটা খেয়ে উঠে যেতে গিয়ে মোহিতের দিকে তাকিয়ে বলল, আমি কলেজে ভর্তি হয়েই এখানে এসেছি, এই সামনের RM কলেজে। ও মা, এটা তো আমারই কলেজ। কোনো সাবজেক্ট? লাইব্রেরি সায়েন্স। ষড়শী চলে যাচ্ছিল। মোহিত ডেকে বলল, লাস্ট এক্সামে কত নম্বর ছিল তোমার? 92%। ষড়শী আর দাঁড়ায়নি, সোজা নিজের ঘরে। মোহিত ওর মায়ের দিকে তাকাল। একসময় তার মাও এই বিষয় নিয়ে কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু বাবা মায়ের বাধ্য মেয়ে পরিস্থিতির চাপে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল। মোহনবাবু কিছুক্ষণ থম মেরে বসে থেকে মোহিতের দিকে তাকাল। পরে ধমকে উঠলেন, সন্ধে থেকে তো গল্পগুজবের শব্দ পাচ্ছি, পড়াশোনা কি সব বন্ধ? যা ঘরে গিয়ে পড়তে বসো। মোহিত হড়বড় করে মুখে দুটো খাবার পুড়ে ঘরে ছুটল। মোহিত উচ্চ মাধ্যমিকে 85 পেয়েছিল। এজন্যে কি বাবা তার রাগ করল নাকি? টেবিলের বাকি খাবার ফ্রিজে তুলে রাখলেন অনুরাধা দেবী। এই খাবারগুলো তার মুখে উঠবে না। যার জন্যে এত কিছু করল, সেই তো খেল না। বেসিনের বাসন কটা জলে ভিজিয়ে দিল। কাল সকালে মাজবেন। গ্যাসের সিলিন্ডারটা অফ করতে যেতেই তার হুট করে মনে পড়ে গেল তখনকার কথা। মনে সহস্রবার মৃন্ময়ী দেবীকে ধন্যবাদ দিল। আমার স্বপ্নকে মেয়েটার মধ্যে সঞ্চার করে আমাকে আরও একবার ঋণী করে দিলই বোন। রাত 12টা। বিছানার একপাশে ঘুমিয়ে রয়েছে মোহনবাবু। চোখে ঘুম নেই কেবল অনুরাধা দেবীর। চোখের প্রতিটা পলক ফেলার সাথে সাথে খণ্ড খণ্ড স্মৃতিগুলো ভেসে উঠছে। জীবনটা কত ভালো ছিল বছর 19 আগে। হুট করেই বাড়িতে এলো নতুন এক অতিথির আগমন। তিনি মা হতে চলেছেন দ্বিতীয়বারের মতো। মোহিতের ভাই কিংবা বোন আসছে। বাড়ির সবাই কত না খুশি। ছোট করে বাড়িতে একটা খাওয়া দাওয়ার পর্বও হল। কিন্তু শেষ রাতের দিকে শাশুড়ি মায়ের চিৎকারে তার ঘরে গিয়ে দেখা গেল শ্বশুর মশাই স্ট্রোক করেছেন। সেই থেকেই শাশুড়ি মায়ের একটাই কথা ছিল, বৌমা তোমার গর্ভের সন্তান অলক্ষণে। জানতে একদিন ও গেল না, মানুষটাকে নিয়ে গেল। নিজের 2 কান হাত দিয়ে চেপে ধরলেন অনুরাধা দেবী। সেই তীব্র চিৎকারের কান্না মেশানো শব্দগুলো এখনো যেন তার কানে বাজে। সময় তো চলে গেছে অনেক, কিন্তু সেই দিনের কথাগুলো ভোলা যায়নি। কি করছো, অনুরাধা? ঘুমাওনি? চমকে গেলেন অনুরাধা দেবী। মোহনবাবুর ঘুম ভেঙে গেছে। চট করে বিছানা থেকে উঠে বললেন, আসলে জল পিপাসা পেয়েছিল তাই ঘুম ভেঙে গিয়েছে। অনুরাধা দেবী জলের বোতলটা নিয়ে বাইরে যাচ্ছিলেন। সেই সময় মোহনবাবু বলল, তুমি যে কি চিন্তা করছো তা আমি জানি। চমকালেন অনুরাধা দেবী। মোহনবাবু পুনরায় বললেন, তোমার বোনকে বারবার আমি টাকা দিতে চেয়েছি, কিন্তু সে প্রতিবার আমাকে নানান যুক্তি দিয়ে সেই টাকা ফিরিয়ে দিয়েছে। এক কথা যে সে মেয়েটাকে মানুষ করতে পারবে, কিন্তু ওই যে হাতে টান থাকলে মেয়েকে মানুষ তো দূর ঠিকমতো দুবেলা খাওয়াতে পারত কি কে জানে। অনুরাধা দেবী দাঁড়ালেন না আর দরজা খুলে বেরিয়ে এলেন। ষড়শী ওই খাবারগুলো খায় না ভেবে ওনার স্বামী এটাই ভেবেছেন যে ষড়শী জীবনে কোনো দিন এত ভালো খাবার খাওয়া তো দূর হয়তো চোখেই দেখেনি। অনুরাধা দেবী রান্নাঘরে পা দিতেই দেখলেন ষড়শী জল নিচ্ছে। তুমি এখানে কি করছো?
অনুরাধা দেবীর দিকে একবার তাকালো ষোড়শী। পরক্ষণেই চোখ সরিয়ে বলল, জল নিতে এসেছিলাম। কথাটুকু বলে বেরিয়ে যাচ্ছিল ও। হুট করেই কি মনে করে অনুরাধা দেবীর দিকে তাকিয়ে বলল, দামি খাবার চোখে দেখি আর না দেখি সেটা কোনো সম্মানের বিষয় না। আমার মিমি তার থেকে অনেক বেশি সম্মানের। আপনারা সেটা বুঝবেন না। আমাকে মানুষ করার জন্যে এমনিও তার কারোর দানের প্রয়োজন ছিল না। বিশেষ করে তাদের থেকে তো কোনো দিনই না, যারা নিজের দায়িত্বকে ছুঁড়ে ফেলে দিতে মাও লাগেনি। ষোড়শী চলে গেল। রয়ে গেল কেবল অনুরাধা দেবী। শরীরটা হুট করেই কেমন হালকা হয়ে গেল। দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত নেই। রান্নাঘরের মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে পড়লেন তিনি। ষোড়শীর বলা শেষ শব্দগুলো কানে ভাসছে। সত্যিই কি তার মায়া লাগেনি? এবারও কি তার অন্তর রক্তাক্ত হয়নি? ষোড়শী ঘরের দরজাটা বন্ধ করেই দরজায় হেলান দিল। চোখ দুটো বড্ড জ্বলছে। নেত্রকণা ভেদ করে অসংখ্য জলরাশি বাইরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু ষোড়শীর মনের চোরা কুঠুরি বলে চলেছে, কিসের জন্যে এই চোখের জল? তারা তোর কে হয়? কেউ হয় না। কেউ না। নিজেকে শান্ত করতে ধক ধক করে হাতের বোতল থেকে জল খেয়ে চোখ বন্ধ করে শূন্য মস্তিষ্কে দাঁড়িয়ে রইল একভাবে। যতক্ষণ না মন ভালো হবে এখন ও এইভাবেই দাঁড়িয়ে রইবে। কিছুক্ষণ পর পা ব্যথা হবে, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। ঘুমে চোখ বুজে আসবে ঠিক সেই মুহূর্তে ও গিয়ে বিছানায় গা এলিয়ে দেবে। তারপর সব মন খারাপ কোনো দিক দিয়ে যে হারিয়ে যাবে বুঝতেই পারবে না। ষোড়শীর দাঁড়িয়ে থাকা মুহূর্তে ড্রিমলাইট জ্বলা ঘরটা হুট করেই আলোকিত হয়ে গেল। চোখে আলো পড়তেই চোখ খুলে তাকালো ষোড়শী। পাশের বাড়ির বৈকালের ঘরের জানালাটা খোলা রয়েছে এই মুহূর্তে। সেই দিক দিয়েই আলো আসছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত ও দেখেছিল ঘরের জানালাটা বন্ধ। এত রাতে আবার কে জানালা খুলবে? ষোড়শীর ভাবনার মাঝেই দেখল বৈকাল কিছু প্লাস্টিকে মোড়া জামার প্যাকেট নিয়ে একদিক থেকে ঘরের অপর দিকে দ্রুত পদে যাচ্ছে। ষোড়শী তো আরও অবাক হল যখন ও দেখল ঘরের দুই দিক দিয়ে টানানো দুটো দড়িতে কয়েকটা পাঞ্জাবি এর মতো কিছু একটা শুকোতে দেওয়া। আসলে ও স্পষ্টভাবে বুঝতে পারল না ওগুলো ঠিক কি। বৈকালের হঠাৎ চোখ পড়ল পাশের জানালার দিকে। ষোড়শীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের প্যাকেটগুলোকে কোথাও একটা ছুঁড়ে ফেলে ছুটে জানালার পর্দা টেনে দিল। ষোড়শী ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? অপরদিকে বৈকালের মাথায় হাত। সপ্তাহে 3 দিন অর্থাৎ সোম, বুধ, শুক্র রাত 11টা থেকে 12:30 পর্যন্ত নিজের কাজগুলো কমপ্লিট করে প্রতিদিন ঘরের প্রতিটা জানালা খুলে দেয় বৈকাল। আজও তাই করেছিল। ওর মাথায় ছিল না পাশের বাড়ির ওই ঘরটা বর্তমানে ষোড়শীর। তার মানে আজ থেকে এই দিকের জানালা খোলার আগে সব কাজ গুছিয়ে রাখতে হবে। ও চাইলেই পারে এই জানালাটা আর না খুলতে। কিন্তু এই দিকের জানালাটা ওর কেন যেন খুব ভালো লাগে। ষোড়শী কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থেকে সামনে পা বাড়াতেই দেখল অপর পাশের জানালার দুই পর্দার মাঝ দিয়ে বৈকাল মুখ বের করে রয়েছে। চরম অবাক হয়ে ষোড়শী জানালার দিকে এগিয়ে গেল। বৈকাল ভ্রু কুঁচকে বলল, এত রাতে ভূতের মতো কি করছো? নাইট ওয়াক? আমি যাই করি আপনার কি? আপনি এতরাতে ঘরে জামাকাপড় শুকাতে দিয়ে কি করছেন? বৈকালের তৎক্ষণাৎ উত্তর, আমি যাই করি তোমার কি? কথাটা বলেই সঙ্গে সঙ্গে পর্দাটা ভালো করে দিয়ে সেইখান থেকে চলে গেল। ষোড়শী ওইভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে বৈকালের ঘরের লাইট নিভে গেল। হয়তো সে ঘুমাতে চলে গেছে। দুই জানালার মধ্যবর্তী করবী গাছের ডালটা হাওয়ার তালে দুলে চলেছে। হুট করেই কুকুরের গলার ডাক শুনল ষোড়শী।
হয়তো সামনেই কোথাও কুকুরগুলো চিৎকার করছে। পরক্ষণেই মনে হল শহরে চোরের উৎপাত বেশি। যদি চোর হয়। কথাটা ভাবতেই সারা শরীর জুড়ে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। জানালাটা কোনো মতে বন্ধ করে বিছানায় গিয়ে গা এলিয়ে দিল ষোড়শী। হুট করেই যেন খারাপ লাগাটা ভালো হলে গেছে। সেটা যতই ভয় হোক না কেন, অন্তত মন খারাপ তো নয়। সকাল 5:30। নতুন জায়গা বলে ঘুমটা ষোড়শীর একটু তাড়াতাড়িই ভেঙেছে। তাই ঘুম ভেঙেই বাইরে বাগানে হাজির হয়েছে। এই বাড়ির চারিদিকে ফুল গাছ দেখে ওর খুব ভালো লাগছে। কি অপরূপ লাগছে পরপর দুটো বাড়ি। বাড়ির এক কোণে একটা দোলনা রাখাও রয়েছে। ষোড়শী এই মুহূর্তে দোলনায় দুলছে। ভোরের দিকে ঠান্ডা আবহাওয়ায় বেশ ভালোই লাগছে। মাথার উপর দিয়ে বাগানবিলাস ফুলের একটা ডাল গিয়েছে। তা থেকে একটা একটা পাপড়ি ওর মাথা স্পর্শ করে কোলে পড়ছে। আর কিছু পাপড়ি ওর ঠিক পায়ের কাছে জড়ো হয়েছে। যেন ও কোনো ফুলের দেবী। ওকে ঘিরে ফুলেরা রাস্তা করে দিচ্ছে। কল্যাণবাবু প্রতিদিন 1 কাপ চা হাতে বাগানে ঘুরতে আসে। আজও এসেছিলেন। মোহনবাবু প্রতিদিনের মতো তখন ফুলগাছ পরিচর্যায় ব্যস্ত। বাড়ির দেওয়ালের পাশে কয়েকটা গোলাপ চারা লাগিয়েছেন তিনি। তার পাশেই আগাছাগুলো পরিষ্কার করছিলেন মোহনবাবু। সেই মুহূর্তে কল্যাণবাবু এগিয়ে এসে বললেন, কি রে, এই বারের এই গোলাপগুলো যে বাড়ির একদম গায়ে গায়ে বসালি, কয়েকদিন পর তো এইগুলো বাড়ির দিকে একদম হেলে থাকবে। ও কিছু হবে না। মোহনবাবু কথাটুকু বলেই পুনরায় কাজে মন দিলেন। কল্যাণবাবু 2 বাড়ির মধ্যবর্তী ছোট রেলিংয়ে বসতেই তার চোখে পড়ল একটি মেয়েকে। লম্বা চুলের 2 দিকে বিনুনি করা একটা মেয়ে। বিনুনির ঠিক শেষ ভাঁজে, যেখানে রিবন বাঁধা, সেখানে সে মাধবীলতা এর কয়েকটা ফুল নিয়ে 2 বিনুনির রিবনে আটকে দিয়েছে। মোহন, এই মেয়েটা কি তোর ভাইয়ের মেয়ে? কথাটা শোনা মাত্রই বন্ধুর দিকে তাকালেন মোহনবাবু। কথাটা প্রথমে তিনি বুঝতে পারেননি ঠিক মতো। পরে তিনিও ষোড়শীর দিকে তাকালেন। পরক্ষণেই নিজের কাজে ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, মোহ। এই যে মেয়ে, তুমি রিজার্ভ করা দোলনায় বসে কি করছো? আচমকা গম্ভীর কণ্ঠস্বর শুনে ভয় পেল ষোড়শী। সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। ওর দিকে তাকিয়ে কেমন রাগ নিয়ে তাকিয়ে রয়েছে। ষোড়শী চট করে উঠে দাঁড়াল। থটমত করে বলল, কি হয়েছে? আমি কিছু করেছি? কল্যাণবাবু পুনরায় গম্ভীর গলায় বললেন, তুমি আবার কি করবে? কিছুই করনি। নতুন প্রতিবেশীকে দেখতে এসেছি। ওহ, আপনি ওই বাড়িতে থাকেন? ষোড়শী বৈকালের বাড়িটা দেখিয়ে প্রশ্ন করল। হ্যাঁ। নাম কি? ষোড়শী। হ্রদ না সরোবর নাকি পুষ্করিণী? হ্রদ। আমার ছেলে বৈকাল। তোমার নামের সাথে ম্যাচ করলে হয় বৈকাল হ্রদ। এতক্ষণ গম্ভীর গলায় কথা বলা মোহনবাবু হা হা করে হেসে উঠলেন। হাসতে হাসতে পুনরায় বললেন, বৈকাল হ্রদ। ষোড়শীকে বাড়ি থেকে অনুরাধা দেবী ডাকলেন। ও কল্যাণবাবুর থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। কল্যাণবাবু মোহনবাবুর কাছে গিয়ে বললেন, এক ছেলেকে মানুষ থেকে শুরু করে এত ফুল গাছ মানুষ করতে করতে তুই বুড়ো হয়ে গেছিস। তোর স্মৃতি ভ্রম হচ্ছে। ও তো হ্রদ, মোহনা। মোহনবাবু ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন বন্ধুর দিকে। হ্রদ কার নাম হয়? কল্যাণবাবু সঙ্গে সঙ্গে বললেন, সরি, মোহনা ষোড়শী। মোহনবাবু বিড়বিড় করে নামটা আওড়ালেন, ষোড়শী। কই, ওর নাম তো তিনি নিজে পছন্দ করে মোহ রেখেছিলেন। তবে ষোড়শী হল কি রূপে?
যে রূপে তাদের সম্পর্ক পাল্টেছে ঠিক সেই রূপে কি? বাড়ির গেটের সামনে ষোড়শী যখন এসে দাঁড়ালো মোহিত তখন বৈকালকে ডাকছে। বৈকাল বাইকের চাবিটা ডান হাতের তর্জনীতে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে এলো। এসেই দেখল ষোড়শী মোহিতের বাইকে উঠছে। সঙ্গে সঙ্গে বৈকাল বিড়বিড় করে বলল, এইবার রোজ আমাকে বাইক চালিয়ে কলেজ যেতে হবে। ধুর, ভালো লাগে না। মোহিত বাইকের হর্ন দিয়ে বলল, কি রে, যাবি না? দেরি হচ্ছে তো। ষোড়শীর 10:30 থেকে একটা ক্লাস আছে, চল। বৈকাল একবার ষোড়শীকে ভেঙচি কাটল। ষোড়শী ও মুখ বেঁকাল। তোরা যা, আমি এলাকে নিয়ে একেবারে চলে যাব। ভ্রু কুঁচকে ষোড়শী বৈকালের দিকে তাকাল। মন বলল, এই পাগলের আবার গার্লফ্রেন্ডও আছে নাকি? মোহিত হেলমেটটা মাথায় গলিয়ে বলল, এলাচকে নিয়ে তাড়াতাড়ি আসিস। পথে আবার কানামাছি খেলতে লেগে পড়িস না। ষোড়শী কলেজে এসেই লাইব্রেরি রুমে চলে গেল। প্রথম ক্লাসটা স্যার ওখানেই নেবে। কিছু বেসিক ধারণা যা হয় তাই শেখাবেন। 4 তলা কলেজের একদম উপরে লাইব্রেরি রুম। এর আগে একবার ও এই কলেজে এসেছিল অ্যাডমিশনের জন্যে এক্সাম দিতে। তাই কোনো রুম যে লাইব্রেরি ডিপার্টমেন্ট সেটা ও ভালোই জানে। এত সকালে লাইব্রেরি ফাঁকা, প্রফেসররা কেউই তেমন আসেনি। 10-15 জন ছেলে মেয়ে একদিকের রাখা বেঞ্চে বসে রয়েছে। ষোড়শী ও সেখানে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে দুটো ছেলে এসে ওর ডেস্কটা ঘিরে ধরে বলল, চিনতে পারলি? ছেলেগুলোর ভূতের মতো ছুটে আসায় প্রথমে ষোড়শী ভয় পেলেও পড়ে চলে গেল অতীতে। এরা হলো 2 যমজ ভাই। কাউকেই কারোর থেকে আলাদা করা যায় না। ভর্তি পরীক্ষার দিনে 2 জনের একজন ওর ডানে অপরজন বামে বসেছিল। পুরোটাই প্রফেসরের কারসাজি। যদি এরা চিটিং করে একে অপরের টোকে। কিন্তু স্যারকেই অবাক করে তারা ষোড়শীর অর্ধেক খাতার উত্তর নিজেরা টুকে নিয়েছে। ষোড়শীকে ভাবনায় দেখে 2 ছেলের একজন ষোড়শীকে থালা দিয়ে বলল, কি রে, চিনেছিস? হ্যাঁ হ্যাঁ, চিনেছি। কিন্তু তোদের নামগুলো যেন কি ছিল? 2 যমজের টি শার্ট পরা ছেলেটা বলল, আমি ধীর আর ও আমার 2 মিনিটের বড় গতি। চট করে ষোড়শীর মাথায় খেলে গেল। প্রথম সাক্ষাতে 2 জনের মধ্যে টি শার্ট পরা ছেলেটা বলেছিল, আমি গতি। আর শার্ট পরা ছেলেটা বলেছিল ধীর। আজ আবার উল্টো বলল কেন? কিছু একটা ভেবে ষোড়শী বলল, যে টি শার্ট পরে সে ধীর আর যে শার্ট পরে সে গতি, তাই তো। নাকি যে টি শার্ট পরে সে গতি আর যে শার্ট পরে সে ধীর। উফ অফ, তোদের মতোই তোদের নাম। মানুষকে কনফিউশনে ফেলে দেবে। শার্ট পরা গতি নামের ছেলেটা বলল, কি করব, আমি জন্মানোর 2 মিনিট পর ধীর পৃথিবীর আলো দেখেছিল, তাই বাড়ির সবাই ভেবেছিল ছোট ছেলেটা বড্ড লেজি। তাই ওর ধীর নামের সঙ্গে মিলিয়ে আমার নাম গতি। ষোড়শীর সাথে সাথে ক্লাসের অনেকেই ওই 2 ভাইয়ের কথা শুনছিল। তারা সকলে একসাথে বলে উঠল, অ্যাঁ। ধীর বলল, তাহলে আর বলছি কি? ষোড়শীর সামনের বেঞ্চের মেয়েটা বলল, তোদের তো চেনাই যাবে না ভাই। গতি বলল, কোনো অসুবিধা নেই। আমরা 2 জনে পাল্টে জামা কাপড় পরি। আজ আমি শার্ট পরেছি আর ও টি শার্ট। কাল আমি টি শার্ট পরব আর ও শার্ট। গতির ভয়ঙ্কর বুদ্ধির তারিফ কোনো স্টুডেন্টই করতে পারল না। তার আগেই ক্লাসে বিকাশ সাধন মুখার্জি প্রবেশ করলেন। সেখানেই আপাতত সব পরিচিতি ক্ষণিকের জন্যে বন্ধ রাখল। পরপর 3টে ক্লাস করে ষোড়শী এখন দাঁড়িয়ে রয়েছে ধীর আর গতির ঠিক মাঝে, আইডি কার্ডের লাইনে।
কোনোভাবে ওদের রোল নম্বর হয়েছে, ধীর 17, ষড়শী 18 আর গতি 19। আর এই 17, 19-এর মাঝে ফেসে গেছে রোল নম্বর 18 অর্থাৎ ষড়শী। ওদের লাইন দেওয়া জায়গাটা কলেজের ইউনিয়ন রুম। যদিও ইউনিয়নের কোনো ছেলেই ওদের আইডি কার্ড দেবার জন্যে বসে নেই। কয়েকটা ক্লাসের সিনিয়র স্টুডেন্টদের বসিয়ে দিয়েছে আইডি কার্ড দিতে। ষড়শী কার্ড হাতে পেল 1:45 নাগাদ। খিদেতে তখন পেট ব্যথা করছে। প্রথম দিনের ক্লাসে এইমাত্র ষড়শী ডিপার্টমেন্টের বাইরে এলো। উফ, কি যে ভালো লাগছে। তার সঙ্গে তো না চাইতেন হুট করেই দুই বন্ধু হয়ে গেছে, ধীর আর গতি। প্রথমে দুইজনের নাম শুনে অন্যরকম লাগলেও ক্লাসে স্যার রোল কলের সময় বোঝা গেল আসলে এগুলো ওদের ডাকনাম। ওদের আলাদা নাম আছে। ধীর হল অভিরূপ আর গতি হল অনুরূপ। দুইজনেই একদিক দিয়ে রূপ। তবে ওদের দেখলে কেউ বলবে না এরা প্রথম বর্ষের স্টুডেন্ট। দুইজনেরই মুখ পুরো বাচ্চাদের মতো, যেন পাশের স্কুলের স্টুডেন্ট ভুলে কলেজে এসে গেছে। ষড়শী ক্যাম্পাস থেকে বেরোতে গেলেই পথ আটকায় বৈকাল। ষড়শীর পিছনে গার্ডের ন্যায় দাঁড়িয়ে থাকা দুই ছেলেকে দেখে ভ্রু কুঁচকে ফেলে বৈকাল। কলেজের সিনিয়র হওয়ায় জুনিয়র ষড়শীকে একটু ভাব দেখিয়ে বলে, কোথায় যাচ্ছ, মিস মোহ? মোহ নামটা ষড়শীর কাছে কতকটা গলার ফাঁসের মতো। সেই নামটা ওর পছন্দ না, সেটাই সবাই খালি ওকে বলে ডাকে। যেমন কিছুক্ষণ আগেই ধীর ও গতি জানতে চাইছিল। ষড়শী শক্ত গলায় বলল, মোহ না ষড়শী। আমি ষড়শী রায়। বাবা শেখর রায় আর মা মৃন্ময়ী রায়। কথাটা সারাজীবন মাথায় রাখবেন। ষড়শীকে রাগাতে বৈকাল বলল, আমি প্রথম থেকে শুনে আসছি তুমি মোহ, তার মানে তুমি মোহ, কোনো ষড়শী না। বৈকাল একনাগারে বলে চলেছে, মোহ 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 মোহ। ষড়শী আস্তে আস্তে রাগতে শুরু করছে। ফর্সা মুখটা ক্রমশ লাল বর্ণ ধারণ করছে। পিছন থেকে ধীর সামনে এগিয়ে বৈকালকে বলল, এই তুই জানিস না এই কলেজে রাগিং মানা? ধীরের অতি সাধের কানটা মুলে দিল বৈকাল আর মোহিতের ফ্রেন্ড বৈশালী। ধীর আহ করে চিৎকার করে পাশে তাকাতেই বৈশালী বলল, বড় দাদাদের তুই কবে থেকে তুই বলতে শুরু করেছিস? গতি বৈশালীকে দেখে সাহস পেল। প্রথম দিন কলেজে এসেই ওরা দুই ভাই কয়েকটা দাদা দিদি পাতিয়ে ফেলেছে। তাদের মধ্যে বৈশালীও রয়েছে। তাই গতি ধীরের সাপোর্টে বলল, দেখো না বৈশালী দি, ছেলেটা আমাদের ফ্রেন্ডকে ডিস্টার্ব করছে। তুমি তো আজ সকালে বললে কলেজে রাগিং মানা। ধীরের কান ছেড়ে বৈশালী বলল, ওকে তোদের শেখাতে হবে না। এই কলেজে যেমন রাগিং নিষিদ্ধ তেমনি কথা না শুনলে মার একটাও বাদ যায় না। যা পালা। তিনজনেই চলে যাচ্ছিল পিছন থেকে বৈকাল আবারও বলল, এই যে মোহ, আপনি আমার নামে ডাকুন, আমি কিছু বলবো না, কিন্তু মোহ বলবেন না। বৈকাল আস্তে আস্তে ষড়শীর কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এইবার বোঝো রসগোল্লাকে কুকুর বললে ওর কেমন লাগে। ষড়শীর কপালে ডান হাতের তর্জনী দিয়ে ঠেলা মেরে বৈকাল ছুটল ওদের ইকোনমিক ডিপার্টমেন্টে। প্রফেসর প্রবীর ঘোষ এতক্ষণে ক্লাসে চলে গিয়েছেন। বৈকালের যাওয়া মাত্র ষড়শী রাগে ঢকঢক করে জল খেয়ে নিল। ষড়শীদের কলেজটা মেইন রোডের ভিতরের দিকের একটা আলাদা প্লেস। সবথেকে বড় কথা কলেজের পাশেই একটা স্কুল রয়েছে, আদর্শ বিদ্যা নিকেতন, 1998 সাল। বাইরে থেকে স্কুলের ভিতরে যেটুকু দেখা যায় ভিতরে একটা বিরাট মাঠ রয়েছে। সেখানে লম্বা দুটো লাইন। এখন সময় 3টে সবে।
এখন ক্লাস 3, 4, 5 ছুটি হয়। বাকি 6 থেকে 12 সেই বিকেল 4:30 নাগাদ ছুটি। বাইরে ছোট এরিয়াতে গার্জেনরা দাঁড়িয়ে রয়েছে। সামনে আবার স্কুল ভ্যানগুলোও সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। একে একে বাচ্চারা গিয়ে গাড়িতে উঠবে। 3:05 বেল পড়তেই একে একে বাচ্চারা বাইরে বেরিয়ে এলো এবং ষড়শীর চোখের কয়েক পলকে তারা যে যার গন্তব্যেও চলে গেল। এখন স্কুলের সামনের রাস্তাটা ফাঁকা। স্কুলের গেটের দারোয়ানের গলা শোনা গেল। তিনি কাউকে একটা বলছে, তোমার বাড়ির লোক না আসা পর্যন্ত তুমি বাইরে যাবে না, চুপ করে ভিতরে দাঁড়িয়ে থাকো। গেটের ফাঁক দিয়ে দুই দিকে চুল বাঁধা একটা বছর 7 মেয়েকে দেখতে পেল ষড়শী। পরনের হলুদ শার্টটার একদিকের ইন নষ্ট হয়ে বাম দিকে ঝুলছে। গলার আই কার্ডটা জামার পকেটে পুরে রাখা। পিঠের ভারী ব্যাগটা বোধহয় বাচ্চাটা নিতে পারছে না, তাই ব্যাগটা পিঠের উপরের দিকে মাঝে মাঝে টেনে তুলছে আর নিজে সামনের দিকে ঝুঁকে পড়ছে। বাচ্চা মেয়েটা দারোয়ানের সামনে গিয়ে বলল, আমার পা ব্যথা করছে তো, তুমি ওঠো, আমি বসব। তুমি তো সেই সকাল থেকে বসে বসে হাতে কি একটা মোলো আর খাও, কিন্তু আমাকে কত পড়তে হয় তুমি জানো। ওঠো ওঠো, আমি বসব। ছোট্ট মেয়েটার কথা বলার ভঙ্গি দেখে দারোয়ান চেয়ার থেকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমিই বসো। কত পড়াশোনা করেছ বলতো? মুখটা শুকিয়ে একেবারে এইটুকু হয়ে গেছে। মেয়েটা ভাব নিয়ে কপালের গড়িয়ে পড়া ঘাম 2 হাত দিয়ে মুছে দারোয়ানের হাতে 5 টাকার একটা চকচকে কয়েন দিয়ে দিল। দারোয়ান প্রথমে ঘাড় নেড়ে না বোঝাল। মেয়েটা বড় বড় চোখ বের করতেই দারোয়ান সামনের দোকানে ছুটল। মেয়েটা সামনের দোকানে হাঁক দিয়ে বলল, বরফ কাঠি আইসক্রিম নেবে। পাক্কা 10 মিনিট বাদে বাচ্চা মেয়েটা কি মনে করে উঠে দাঁড়াল। বসে বসেও তার পা ব্যথা হয়ে গেছে। উঠে সামনে একটু এগিয়ে গেল, যদি বাড়ির কেউ আসে। দূর থেকে দেখতে পেল ওর বাড়ির লোক এসে গেছে, তাই সামনের দিকে ছুট লাগল। ষড়শী তখন বোর হয়ে হাঁটাহাঁটি করছিল। দুজনেরই একসাথে ধাক্কা। ষড়শী মেয়েটাকে ধরে নিয়েছিল, না হলে পড়ে যেত। কি হলো, লাগেনি তো? বাচ্চা মেয়েটা মাথা নাড়িয়ে বলল, এবারের মতো বেঁচে গেছি। আমার আবার রোজ একবার না একবার হোঁচট খাওয়া বাতিক। ভাগ্যিস তুমি ধরেছিলে, না হলে যে কি হতো। মেয়েটার বাড়ির লোক ততক্ষণে ওদের কাছে এসে পড়েছে। যাচ্ছিলি তো এলা, পড়ে গেলে কি হতো বলতো? ষড়শী সামনের মহিলার দিকে তাকালেন। মাঝবয়সী মহিলাটা ওর মিমির বয়সী হবে। এলা তখন ষড়শীর হাত নাড়িয়ে বলল, এই দিদিটা বাঁচিয়ে দিয়েছে, থ্যাংক ইউ দিদি। মহিলাটি ও ষড়শীকে ধন্যবাদ জানাল। মোহিতের ছুটি হতেই ও আর বৈকাল কলেজের বাইরে এলো। ষড়শী তখনও দাঁড়িয়ে রয়েছে, এতক্ষণ বসেই ছিল। এলা আর ওর জেম্মার সাথে গল্প করছিল। তারাও কিছুক্ষণ আগে চলে গিয়েছে। ষড়শী কথায় কথায় জানতে পারে ওদের নাকি একই পাড়াতেই বাড়ি, যে পাড়ায় ও থাকতে এসেছে। এলা তো বলেছে ষড়শীর সাথে দেখা করতে যাবে। খুব কম সময়েই ওদের বন্ধুত্ব হয়ে গেছে। এলা আজ খুব খুশি ছিল, কারণ আজ ও ওর জেম্মার বাড়ি যাবে। কদিন মামার বাড়ি গিয়েছিল। মামারা অবশ্য জোর করেই নিয়ে গিয়েছিল, কিন্তু সবথেকে অবাক করা বিষয় হল ওই টুকু মেয়েটা একদম মামার বাড়ি পছন্দ করে না। ওর পছন্দের জায়গা মানেই ওর জেঠু, জেম্মা আর তাদের ছেলে ওর দাদাভাই। তাদের সাথেই ও থাকে। আগে অবশ্য বাবার সাথে দিললি থাকত, কিন্তু বছর 3 আগে ওর বাবা মারা গেছে। রিপোর্টার ছিলেন তিনি। বন্যার রিপোর্ট সংগ্রহ করতে ওড়িশা গিয়েছিলেন,
কখন যে বড় ক্রেন মাথায় পড়ে। আর তারপর থেকেই অনাথ এলা। ঠিক কতকটা ওর নিজের ভাগ্যের মতো। কিন্তু ওর তো মিমি ছিল। এলার ও অবশ্য জেম্মা রয়েছে। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না? না না মোহিত দা, আমি তো গল্প করছিলাম বসে বসে। পাশ থেকে বৈকাল বাইক নিয়ে এগিয়ে এসে বলল। কার সাথে? নির্ঘাত ওই যমজ দুটোর সাথে। ষড়শী মুখ ভেঙচে বলল। আমার শাশুড়ির সঙ্গে। আপনার অসুবিধা আছে? বৈকাল কিছু বলল না। রাগে কটমট করতে করতে বাইক স্টার্ট দিল। ওর কি? ষড়শী ওর কে? আর ষড়শীর শাশুড়িই বা ওর কে? কেউ না। তার চেয়ে ও ওর কাজটা করে আসুক। পিঠের ব্যাগটা ভীষণ ভারী হয়ে রয়েছে। মোড়ের মাথা আসতেই ষড়শী আর বৈকালকে দেখতে পেল না। মোহিতের থেকে জানতে পারল ওর কি কাজে গেছে। বিকেলের দিকে নিজের বারান্দায় দাঁড়িয়ে ছিল ষড়শী। উপরের ছাদ থেকে কারোর ছুটোছুটির শব্দ আসছে অনেকক্ষণ ধরে। কি মনে করে ষড়শী উপরে ছুটল। সিঁড়ি ঘরের দরজা দিয়ে ও যখন ছাদে পা রাখল প্রথমেই মনে হল যেন স্বর্গরাজ্যে প্রবেশ করেছে। ছাদের পুরো অংশ ফুলগাছ ভরা, কি না নেই সেখানে। রঙ্গন, নীল অপরাজিতা, কুঞ্জলতা, মাধুরীলতা, কুন্দ, কমলা গোলাপ, আরও কত কি। কিন্তু সবথেকে মোহনীয় যদি কিছু থাকে তা হল পদ্ম আর শালুক। ছাদের এক কোণায় কতগুলো জল ভর্তি গামলা, আর তাতেই ফুলগুলো ফুটে রয়েছে। ষড়শী আবেশে ফুলগুলো হাত ছোঁয়াতেই লক্ষ্য করল জলেতে ছোট ছোট মাছও রয়েছে। ইস, ফোনটা যে কেন ও রেখে এলো। কতদিন বিকেলবেলার তুমি পেজে কিছু পোস্ট করা হয় না। এবার থেকে করতে হবে ওকে। এখানে অনেক নতুন কিছু আছে, যারা শব্দবিহীন গল্প বলে। যেমন এই যে ষড়শী দেখতে পাচ্ছে বৈকালদের ছাদের অপর রেলিংয়ে দাঁড়ানো বছর 9-এর ছেলেটা ওর দাঁড়ানো ছাদের রেলিংয়ের অপর দিকের 5 বছরের মেয়েটাকে একটা ফুল দিয়ে বলল, তুমি কে গো মেয়ে? ঘুরতে এসেছ? আমার বাড়ি কিন্তু এসো। ঘাড় নেড়ে যাবে বোঝালো মেয়েটা। হাতে থাকা ফুলটা খুশি মনে নিজের মাথায় গুজে দিতে না দিতে অতি পরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল। ষড়শী, বাড়ি চলো। এই বাড়িতে এক মুহূর্ত না। তোমার এলো মেলো চুলে আমার সাদা মনে। হারিয়ে যেতে চাই কোনো হুট তোলা রিকশায়। এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে। হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে। এক শহর ভালোবাসা দিতে চাই। এই নরম বিকেলে মুখোমুখি দাঁড়িয়ে। কারোর বাজখাই গলার শব্দ শুনে ঘোর থেকে বেরিয়ে এলো ষড়শী। কোথায় সেই ছোট্ট ছেলে মেয়ে দুটো? কেউ তো নেই। এত রেলিংয়ে বসে বৈকাল গান করছে এক মনে। আর নিচে মোহিত আর একটা মেয়ে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে, কিন্তু শব্দ করছে না। ষড়শী গিয়ে বৈকালের পিছনে দাঁড়িয়ে বলল, পাশের পাড়ার কাকগুলো তাদের জনসভায় একজন বিশিষ্ট কাক কণ্ঠস্বর যুক্ত হ্যান্ডসাম কাউকে খুঁজছে, যাকে দেখে কাক সম্প্রদায়ের মেয়েরা ফিট হয়ে পড়বে আর গানের গলা শুনে নির্ঘাত তাকে জামাই করে নেবে। সে যাই হোক, তারা আমার কাছে আর্জি জানিয়েছিল এমন কেউ থাকলে তাদের যেন জানানো হয়। তো আমি ভাবছিলাম শ্রীযুক্ত বৈকাল সানালের নামটা তাদের কাছে জানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। না হলে একটা বাজখাই গলার হাত থেকে কাক সম্প্রদায় বঞ্চিত হবে। এই দুঃখ আমি রাখব কোথায়? ষড়শীর কথায় ততক্ষণে সকলেই চুপ। মোহিতের পাশে এলাকে বসে থাকতে দেখে ষড়শী এই কাছে গিয়ে বলল, আরে এ যে আমার এলিমণি। এটা বুঝি তোমার বাড়ি? এলার কোনো শব্দ পাওয়া গেল না। তবে ষড়শীর মনে হল কেউ ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পিছন ঘুরতেই নজরে এলো রসগোল্লাকে।
সে তার নাদুস নুদুস চেহারা নিয়ে ওর দিকেই তেড়ে আসছে। ষোড়শী ভয়ের চোটে চিৎকার করে রেলিংয়ে উঠে গেল। পাশেই ছিল বৈকাল, তার হাতটাই জড়িয়ে ধরল শেষে। নিচে রসগোল্লা তখনও ঘেউ ঘেউ করছে। বৈকাল শীষ দিল দুবার। পরক্ষণেই ষোড়শীর হাত চেপে ওকে নামিয়ে দেবার চেষ্টা করতেই ষোড়শী ভয় ওর দিকে ঘেঁষে গেল। দৃষ্টি পড়ল বৈকালের চোখের দিকে। বৈকাল দাঁতে দাঁত চেপে বলল, তুমি যে সেই কাক সম্প্রদায়ের প্রধান নেত্রী মহোদয়া, সেটা আমাকে বুঝিয়ে দেবার জন্যে অসংখ্য ধন্যবাদ। ষোড়শী এখন দাঁড়িয়ে রয়েছে বৈকালের বাড়ির ভিতরে, মানে দরজার ঠিক সামনে। অপেক্ষা মোহিতের। দুই ভাইবোন মিলে এসেছে বৈকালদের বাড়ি। বৈকালের মা ডেকেছে ষোড়শীকে। ষোড়শী ভয়ে ভিতরে যেতে পারছে না। পাছে রসগোল্লা এসে ঘ্যাক করে ওঠে। বৈকালদের বাড়িটা বেশ ছিমছাম কিন্তু অপূর্ব সুন্দর। সিঁড়ির ঠিক পাশে বেতের সোফা। ষোড়শী আর মোহিত যখন ভিতরে এলো তখন দেখল একটা সোফায় বৈকাল আর এলা বসে আছে। না না, ঠিক বসে থাকা না। ওরা দুইজন দুই দিকে মাথা করে আধশোয়া হয়ে দুইজনে দুই ফোনে গেম খেলছে। এ বলছে নীল তাকে মার, ও বলছে না লাল তাকে মার। যেই দুইজনে ভুল করছে একে অপরের পায়ে চিমটি কেটে মনে করিয়ে দিচ্ছে, বলছি না নীলকে মার। আর ঠিক পিছনে প্লেটে খাবারের একটা করে দলা পাকিয়ে বৈকালের মা একবার বৈকালকে তো একবার এলার মুখে খাবার দিচ্ছে। অ্যান্টি এলাম। মোহিত আর ষোড়শীকে দেখে বৈকালের মা বসতে বলল ওদের। এলা খুশি হয়ে ষোড়শীকে বলল, তুমি এসেছ, ভালো করেছ। তোমার সঙ্গে খেলব। ঠিক আছে। এলার কথাটা বৈকালের পছন্দ হল না। ওর পায়ে চিমটি কেটে বলল, ওর সাথে পড়ে খেলবি? আগে এই নীলটাকে মার। যদি আমি হারি তাহলে তোর এই দিদিকে এমন মারব যে তোর সাথে আর খেলতে পারবে না। মুখ বেঁকালো ষোড়শী। বৈকালের মা ষোড়শীকে বলল, আমি তো ভাবতেই পারিনি তুমি আমাদের পাশের বাড়িতে এসেছ। কাল এলা এসে বলল, ওর ক্রাশের বাড়িতে নাকি ষোড়শী দি থাকে। তাই তো জানলাম। আচ্ছা তুমি বসো, আমি হাতটা ধুয়ে আসছি। বৈকালের মা প্লেটটা নিয়ে উঠে গেলেন। ষোড়শী তার দিক থেকে চোখ সরিয়ে মোহিতকে বলল, ক্রাশের বাড়ি মানে? মোহিত ফিসফিস করে ষোড়শীকে জানাল, বাবা আর বৈকালের বাবা দুই বন্ধু। তো আঙ্কেলের ইচ্ছা ছিল তাদের ছেলে মেয়ে হলে তাদের বিয়ে দেবে, কিন্তু ভাগ্যক্রমে দুই বন্ধুরই ছেলে। এর জন্যে আঙ্কেলের আফসোসের শেষ নেই। কিন্তু এলাচ যেদিন থেকে এই কথাটা জেনেছে সেই দিন থেকে ওর আফসোস, ও কেন বড় হল না। তাহলে ওর সাথে অন্তত আমার বিয়ে হতো। সেই দিক দিয়ে আমি ওর ক্রাশ। বিষম লাগল ষোড়শীর। এলার ক্রাশ জেনে না, দুই বন্ধুর ছেলে মেয়ের কথা শুনে। খুক খুক করে কাশতে লাগল সে। বৈকাল খেলার মাঝে আর চোখে একবার ওর দিকে তাকাল। পরমুহূর্তে কোলে থাকা জলের বোতলটা ষোড়শীর দিকে ছুঁড়ে মারল। এলা ততক্ষণে গেম কমপ্লিট করে ফেলেছে। ফোনটা সোফায় রেখে ষোড়শীর কাছে গিয়ে ওর গলা জড়িয়ে ধরল। ঠিক তখনই বৈকালের মা এসে গল্প করতে বসলেন। কথায় কথায় তিনি বললেন, মোহিত, তোমাদের দুইজনকে পাশাপাশি রাখলে মনে হয় তোমরা দুই ভাই বোন। কত মিল তোমাদের। দেখো অনুরাধা দিদির মতো তোমাদের দুইজনের আবার চোখের পাশে ছোট তিলও আছে। উপস্থিত সকলে ষোড়শীর দিকে তাকাল। ষোড়শী অবলীলায় বলল, আমাদের মায়েদের তো একই দেখতে, তাই হয়তো। এটা তুমি ঠিক বলেছ। অনুরাধা দিদির যে যমজ বোন আছে আমি তো জানতামই না। তুমি না এলে হয়তো কোনো দিন জানাও হতো না। বৈকাল ষোড়শীর দিকেই তাকিয়েছিল। একমাত্র সেই এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাল।
বিষয়টা ওকেও ভাবাচ্ছে। এত মিল কি আদৌ মাসতুতো ভাইবোনের মধ্যে হয়, নাকি অন্য কিছু? ঠিক সেই সময় কল্যাণবাবু ছাদ থেকে নিচে নামলেন। আজ অফিস নেই, বাড়িতেই আছেন তিনি। বিকেলে গাছে জল দিতে গিয়েছিল সবে কিছুক্ষণ, কিন্তু হঠাৎ করেই তিনি নিচে নেমে আসেন। বাড়িতে যে বাইরের লোক থাকতে পারে তার ভাবনা চিন্তা না করেই বৈকালের কানটা টেনে ধরে তার হাতে থাকা ফেব্রিকের কালারগুলো দেখিয়ে বলেন, এগুলো ছাদে কি করছে বৈকাল? তোমাকে আমি বারণ করেছিলাম, মনে আছে না? সে খেয়াল নেই? চুপ করে কেন? প্রচণ্ড ভয় বৈকাল মোহিতের দিকে তাকাল। মোহিতের মুখেও ভয় ফুটে উঠেছে। সকলেই বৈকালের দিকে তাকিয়ে রয়েছে। কল্যাণবাবু এবার ধমকে উঠলেন, কানে কথা যাচ্ছে না? আনসার মি। ফেব্রিক কেন? তার মানে তুমি আবারও? ভয় ঢোক গিলল বৈকাল। পরক্ষণেই গোত্রাতের কিছু কথা মনে পড়ল। ঘুম ঘুম চোখে কাল রাতে ও ফেব্রিক রঙগুলো ওর ঘরের ড্রয়ারে রেখেছিল। তার মানে ওর বাবার হাতে যেগুলো আছে, কিছুক্ষণ আগের পাওয়া ভয়টা হুট করেই উবে গেল। আটকে রাখা নিঃশ্বাস যেন এইবার বেরিয়ে এলো। কিছু বলতেও গেল, কিন্তু পুনরায় কল্যাণবাবু বললেন, তাই জন্যেই কি রোজ রাতে ছাদে যাওয়া? এইবার থেকে তোকে যেন রাতে ছাদে যেতে না দেখি। হাতের কাজ করে পড়াশোনায় ক্ষতি তোমার আমি একদম বরদাস্ত করব না। এবার নিজের বাবাকে থামতেই হতো। বৈকাল বাবার হাতের ফেব্রিক রঙগুলো কেড়ে নিয়ে বলল, ঠিক করে দেখো, এই ডিব্বাগুলো সব খালি। এটা বহু পুরনো। আমি শুধু নিজের পড়াশোনা নিয়েই থাকি, হাতের কাজ আমি আর করি না। কল্যাণবাবু কিছুক্ষণ থমকে ছেলের মুখের দিকে তাকাল। পিছন থেকে বৈকালের মা কাশির শব্দ করলে তিনি পিছন ফিরতেই ষড়শীকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন, আরে এ যে হ্রদ এসেছে বাড়িতে। ষড়শী মুচকি হেসে কল্যাণবাবুর থেকে চোখ সরিয়ে বৈকালের দিকে তাকায়। বছর 22-এর ছেলের কান ধরে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা ষড়শীর বেশ লাগল। এমন ব্যাপার এখন খুব কম দেখা যায়। ছেলে মেয়েরা বড় হলে বাবা মাকে গ্রাহ্য খুব কম ছেলে মেয়েই করে। সেখানে এখানে বাবা ছেলের কান টেনে তাকে বকছে, আর ছেলে তা সহ্য করছে। অসাধারণ দৃশ্য। আজ হাতে ফোন ছিল ষড়শীর। ফোনটা লক খুলে ফটাফট একটা ছবি তুলেও নিয়েছে সে। ভাগ্যিস সেটা কারোর নজরে পড়েনি, বিশেষ করে বৈকালের। না হলে তাণ্ডব শুরু হয়ে যেত এতক্ষণে। ভালো আছি আঙ্কেল। ষড়শী একবার বৈকাল আরেকবার কল্যাণবাবুর দিকে তাকিয়ে কথাটা বলতেই বৈকাল বলল, বাইরের লোকের কাছে সম্মান নিয়ে টানাটানি না করলে হচ্ছিল না। সব সময় খালি এমন করে, আমি যেন ওদের কেউ না। কল্যাণবাবু নিজের ভুল বুঝে কান ছেড়ে দিতেই বৈকাল রাগে ঘরে চলে গেল। ওর যাবার দিকে তাকিয়ে সকলে হেসে উঠল, কিন্তু ক্ষণিকের সেই হাসি সকলে বন্ধ করে দিলও ষড়শী থামল না। হেসেই চলেছে। হাসির মাঝে খেয়াল নেই বৈকাল ওর দিকে তাকিয়ে বিড়বিড় করে কি সব বলছে। ষড়শী ওর দিকে তাকালে বৈকাল ঘরের কোণার দিকে তাকিয়ে ষড়শীকে ইশারা করল। ষড়শী ও সেই দিকে তাকালো, ও মায়ে যে রসগোল্লা। এতক্ষণে বৈকালের ইশারা বুঝল ষড়শী। চট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, নিখিলেশ ফোন করবে বলেই ছুট। আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ওকে এমনভাবে যেতে দেখে মোহিত বলল, আমিও তবে আসছি। মোহিতের বাইরে বেরোনোর সাথে সাথে বৈকালও চলে আসে। ষড়শীর পালানোর মুহূর্তে রাগ কমানোর ঔষধ হিসেবে কল্যাণবাবু বৈকালকে 500 টাকার দুটো নোট দিয়েছে। মোহিত তা দেখে বৈকালের হাসি মুখের দিকে তাকিয়ে বলল,
তো এবার এই টাকা দিয়ে কি করবি? সামনেই তো পহেলা বৈশাখ, কেনাকাটা। মোহিতকে চোখ মারল বৈকাল। পরে ওর কাঁধে নিজের হাত রেখে বলল, ফেব্রিক রঙগুলো শেষ, কিনতে হবে না। দুইজনেই হু হা করে হেসে উঠল। মোহিত আসছি বলে বাড়ির ভিতরে চলে গেল। বৈকাল টাকাটা পকেটে পুরে সামনের করবি গাছের ডালটা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। ষড়শীকে আজ ভয় পেয়ে বেশ ভালোই লাগছিল। বৈকালের মনটা দুঃখে ভরে উঠল, ইস, আরেকটু ভয় দেখাতে পারল না। কথাটা ভেবেই হাসি ফুটে উঠল মুখে। চোখ গেল উপরে বারান্দায়। ষড়শী কানে ফোন ধরে কারোর কথা শোনার পাশাপাশি দুই চোখ ছোট ছোট করে বৈকালের দিকেই তাকিয়ে রয়েছে। মনে মনে বকতে বকতে বলল, আপনাকে জব্দ করতেই হবে, না হলে আমি মোহ, ধুর ষড়শী না। চলবে।